আহ, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে সেকেন্ড টাইম ভর্তি যোদ্ধা, পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যারা দিবা, তোমাদেরকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটা স্পেশালি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং যারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিয়ে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় জয় করতে চাও, তার জন্য আজকের ক্লাসটা খুবই স্পেশাল, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ক্লাসটা হচ্ছে বাংলার A to Z, শুধু বাংলা ফার্স্ট পেপার না, বাংলা সেকেন্ড পেপার শুরু করে একেবারে মুখস্থ পাঠ, কবিতা অংশ, গদ্যাংশ, পদ্যাংশ, গ্রামার পাঠ, সকল অংশকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে আজকের এই ক্লাসটাতে। আজকের ক্লাসটা হচ্ছে ম্যারাথন ক্লাস। এটা হচ্ছে ম্যারাথন ক্লাস। তো এই ক্লাসের মধ্যে একটা ইন ডিটেল সবকিছু আমি তোমাকে দেখানোর চেষ্টা করব, যাতে করে তুমি তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়, কাঙ্ক্ষিত জাতীয় বিশ্ববিদ্যালয়, পাশাপাশি হচ্ছে কাঙ্ক্ষিত সাবজেক্ট এবং সেকেন্ড টাইম যাত্রা যে সুন্দর হয় সেই আলোকে দৃষ্টিপাত রাখছি। তো দ্রুত আমাদের সাথে যুক্ত হবা, আমরা আজ ক্লাস শুরু করবো ভাইয়ারা। ওকে, ঠিক আছে, আশা করি সবকিছু ঠিকঠাক আছে। ওকে, হ্যাঁ, ওকে ভাইয়া, তাহলে আমি আমার ক্লাসে ফিরছি। আমি একেবারে তোমার দ্রুত যুক্ত হবা, পাশাপাশি পারলে একটু ক্লাসে শেয়ার দিয়ে দিবা। ক্লাসে শেয়ার দিবে এই কারণ হচ্ছে ক্লাসটা যাতে পরবর্তী সময় নিয়ে করতে পারো। আমি জাস্ট কয়েকটা কোশ্চেন সলভ করাবো এবং সেই কোশ্চেনের আলোকে কয়েকটা প্রশ্ন ব্যাখ্যা দিব, যাতে তোমার কোশ্চেনটা সহজে বুঝতে সহজ হয়। পাশাপাশি হচ্ছে ওই কোশ্চেন রিলেটেড আরো কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো একটু আলোচনা করবো আমরা। একেবারে শুরু করছি তাহলে আমি এখন। হ্যাঁ ভাইয়া, তাহলে আমি শুরু করছি। ওকে, তাহলে ভাই দেখো, খেয়াল করো এখানে যে বিষয়গুলো আছে। প্রথমে যাই, আমি প্রথমে বাংলার হচ্ছে যে বিষয়গুলো আছে, যেগুলো আলোচনা করতে হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো বাংলার যে গদ্য পাঠ, অর্থাৎ আমি ব্যাকরণ পাঠ, হ্যাঁ ব্যাকরণ পাঠ, পাশাপাশি হচ্ছে বাংলা পদ্য প্লাস হচ্ছে গদ্য, এই পাঠগুলো পড়াবো। এর পাশাপাশি হচ্ছে আমি মুখস্থ যে পাঠটা আছে, হ্যাঁ মুখস্থ যে পাঠটা আছে, এই মুখস্থ পাঠটা তোমার দেখানোর চেষ্টা করব। মানে এক ক্লাসের মধ্যে A to Z, অর্থাৎ যা যা আছে, যা যা থাকা দরকার সবগুলো ইনক্লুড করা হয়েছে আজকের ক্লাসের মধ্যে। তো আশা করি আজকের এই ক্লাসটা করার পরে তুমি ফিল করবা যে বাংলা ব্যাকরণের সবগুলো টপিক টাচ করা হয়েছে এখানে। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে আমি প্রথম প্রশ্নে আসি এবং তোমরা যারা উত্তরগুলো পারবা তা উত্তর দেওয়ার চেষ্টা করবা। খেয়াল করো, এখানে বলেছে নজরুল। কি বলেছে? নজরুল শব্দটিতে কয়টি অক্ষর আছে? এখন অক্ষর জিনিসটা কি আর বর্ণ জিনিসটা কি আলাদা? অক্ষর জিনিসটা আর বর্ণ জিনিসটা হচ্ছে বা কি, বর্ণ জিনিসটা হচ্ছে আলাদা। অক্ষর জিনিসটা আর বর্ণ জিনিসটা কি ভাইয়া? বর্ণ জিনিসটা হচ্ছে আলাদা। হ্যাঁ, তো এই দুইটা জিনিসকে একটু আলাদা করতে হবে, বুঝাইতে হবে আমাকে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে বর্ণ, আর একটা হচ্ছে আমার অক্ষর, আর একটা কি, একটা অক্ষর। এখন এই দুইটা জিনিস তোমার সাথে কনফিউশন আসবে, আমি তোমাকে একটু ক্লিয়ার করে দিই। কিভাবে ক্লিয়ার করবো একটু খেয়াল করো। নজরুল শব্দটিতে কয়টা অক্ষর আছে? বর্ণ কি জিনিস আর অক্ষর কি জিনিস? বর্ণ হচ্ছে আমার ধ্বনির লিখিত রূপ। কি ভাইয়া? ধ্বনির লিখিত রূপ। ধ্বনির লিখিত রূপ হচ্ছে আমার বর্ণ। আর অক্ষর হচ্ছে আমার কি ভাইয়া? অক্ষর হচ্ছে আমার এমন জিনিস, যেই জিনিসটা হচ্ছে জাস্ট মানে আমি একটা শব্দকে কয় প্রয়াসে উচ্চারণ করতে পারি। আমার হচ্ছে আমার প্রয়াস মানে হচ্ছে দম, মানে কয় দম বা কতটুকু সময় লাগে উচ্চারণ করতে, এটা হচ্ছে আমার অক্ষর। আবার একটু সহজ করে বলি। মনে করো আমি বললাম আমব্রেলা। কি বলছি ভাইয়া? আমি বলছি আমব্রেলা। এখান থেকে তো এই আমব্রেলা শব্দটা উচ্চারণ করতে আমাকে কি কয়টা ভাগ করতে হয়েছে? তিনটা ভাগ হয়েছে আমার। আমব্রেলা, তিনটা ভাগ হয়েছে না? এই যে তিনটা প্রয়াস, তিনটা ভাগ, এগুলোকে বলা হয় অক্ষর। আর বর্ণ জিনিসটা কি ভাই? বর্ণ হচ্ছে ধ্বনি লিখিত রূপ। আমি মনে করে বললাম অ বলছে, এটা হচ্ছে আমার ধ্বনি। আর অটাকে যখন আমি বলবো লিখে দেখবো, লিখে দিব, তখন সেটা হচ্ছে বর্ণ। তাহলে বর্ণ আর অক্ষর পার্থক্যটা তো বুঝতে পারছো? পার্থক্যটা কি বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ, পার্থক্যটা বুঝতে পারছো। তাহলে আমি এখন যদি একটু ক্লিয়ার করে বলে দিই যে নজরুল শব্দটিতে কয়টা অক্ষর আছে, তাহলে আমি কিভাবে বাই করব? সিস্টেম কি? সিস্টেম হচ্ছে তোমাকে যেই শব্দটা দিবে সেই শব্দটাকে তোমাকে কি করতে হবে? সেই শব্দটাকে তোমাকে আগে বাংলিশে লিখতে হবে। তো নতুন শব্দটাকে আমি বাংলিশে লিখি। বাংলিশ মানে কি? যার মধ্যে বাংলা ইংলিশ মিক্স থাকে। যেমন কি নজরুল লিখবো NAZ, ZRRUL, নজরুল লিখলাম। হ্যাঁ, এভাবে লিখলাম, অথবা তুমি জেড দিয়ে লিখলা বা জে দিয়ে লিখলা, যেটা দিয়ে লেখো না কেন সমস্যা নাই।
নজরুল লেখার পরে এখন আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেবার হচ্ছে এই যে এখানে তুমি দেখবা এই শব্দটা যখন তুমি বাংলিশে লিখবা, তাহলে প্রথম স্টেপ কি আমার? প্রথম আমার স্টেপ হচ্ছে বাংলিশ। কি করব? সরি, বাংলিশ। হ্যাঁ, বাংলিশে লিখতে হবে। প্রথম স্টেপ বাংলিশে লিখতে হবে। আমার সেকেন্ড স্টেপ হচ্ছে বাংলিশে লেখার পরে কয়টা ভাওয়েল আছে ভাওয়েল কাউন্ট করতে হবে। ভাওয়েল কাউন্ট করতে হবে, কয়টা ভাওয়েল আছে সেই ভাওয়েল কাউন্ট করতে হবে। এখন খেয়াল করো, আমি প্রথম স্টেপ কি বাংলিশে লিখছি। হ্যাঁ, বাংলিশে লেখা আমার শেষ, লিখে ফেলছি। এই নজরুল শব্দটাকে বাংলা থেকে আমি বাংলিশে লিখছি। লেখার পর আমাকে কি করতে হবে? ভাওয়েল কাউন্ট করতে হবে আমাকে। এখন দেখো তো ভাওয়েল কয়টা আছে? এই যে একটা, এই যে একটা, নজরুল দুইটা আছে ভাওয়েল। আমার ভাওয়েল কয়টা ভাইয়া? ভাওয়েল হচ্ছে 5টা। একটা হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই 5টা হচ্ছে আমার ভাওয়েল। এই 5টার মধ্যে দুইটা এখানে আছে, একটা দুইটা। তাহলে মানে এখন যতটা ভাওয়েল ততটা অক্ষর। এখন ভাওয়েল কয়টা? দুইটা। তাহলে অক্ষর কয়টা? দুইটা। শেষ। তাহলে আমার অক্ষর কয়টা? দুইটা। একেবারে ইজি। অক্ষর কয়টা আমার? দুইটা। হ্যাঁ, তাহলে পারবা, আশা করি পারো ভাইয়া। তাহলে এটা ঠিক আছে ভাইয়া। তাহলে আমার অক্ষর এখানে কয়টা আসতেছে? দুইটা। প্রিয় ভাইরা, আমাকে একটু দেখে কে উত্তর দিয়েছো একটু আমি দেখবো। হ্যাঁ, আমি দেখবো যে কে উত্তর দিয়েছ। ওকে, আমার সাথে অনেক উত্তর দিয়েছো। বাবা বাবা, হ্যাঁ, অনেক উত্তর দিয়ে দিস অলরেডি। তাহলে আমি যেটা পাইছি, হ্যাঁ, আমি যেটা পাইছি সেটা কি? হ্যাঁ, দুইটা। বাংলিশ, হ্যাঁ ভাই বলছে বালিশ। তাহলে সঠিক উত্তর হচ্ছে দুইটা। কয়টা ভাইয়া? দুইটা। এখন মনে করো নজরুল বাদ দিয়েছে, নজরুল দেয় নাই কেন? নজরুল পরীক্ষায় দেয় নাই। পরীক্ষায় যেটা দিতে পারে সেটা কিরকম জানো? সেটা হচ্ছে বৈষম্য। মনে করো পরীক্ষায় বলছে বৈষম্য, হ্যাঁ, বা এরকম মনে করো এইভাবে লেখছে বৈষম্যটা, সরি, হ্যাঁ, বৈষম্য, হ্যাঁ, বৈষম্য বলছে, মনে করো বৈষম্য। এই যে বৈষম্য, এই শব্দটা মনে করো পরীক্ষা দিয়েছে তোমাকে। হ্যাঁ, পরীক্ষা দেওয়ার পরে বলছে যে বৈষম্য যে শব্দটা আছে এই শব্দটার মধ্যে কয়টা ভাওয়েল আছে বাড়ি করো। পরীক্ষা বলছে বৈষম্য বিরোধী, বলো না, বৈষম্য শব্দটা বলছে। হ্যাঁ, আমাকে বলতে হবে যে বৈষম্য শব্দের মধ্যে কয়টা ভাওয়েল আছে। কয়টা ভাওয়েল আছে দ্যাট মিন্স ততটাই তো অক্ষর হবে আমার। হ্যাঁ, ভাওয়েল যতটা আছে ততটা অক্ষর আমার। তাহলে আমাকে একটু বলতে হবে এখানে অক্ষর কয়টা, এখানে আমার অক্ষর কয়টা। এখন খেয়াল করো ভাইয়া, এখানে একটু খেয়াল করতে হবে। আমি যেখানে তোমার বুঝাই দিচ্ছি। এখন যদি বৈষম্য বলা হয়, বৈষম্য যদি বলা হয়, তাহলে আমি এখন অক্ষর বা কিভাবে করবো? আমার প্রথম কাজ হচ্ছে এইগুলোকে আমার কি করতে হবে? এগুলোকে আমাকে বাংলিশে ট্রান্সফার করতে হবে। করি আমি বাংলিশে ট্রান্সলেট করি। বৈষম্যকে যদি আমি লিখি, বৈষম্য বি ও আই, বই, এস এইচ ও এম, বৈষম, এম ডাবল এম হচ্ছে ও, বৈষম্য আমি লিখলাম। কারণ আমি বৈষম্য লিখছি ভাইয়া, আমি লিখে বলছি, তুমি লিখলা বি দিয়ে, সমস্যা নাই। আমি বি এস এইচ দিছি, এখানে কোনো সমস্যা নাই। তুমি এস দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। আমি এম দুইটা দিছি, তুমি একটা দাও, সমস্যা নাই। কিন্তু এখানে যে বৈষম্য লিখছি, লেখার পরে এখানে ও একটা, আই একটা, ঠিক আছে, এখানে একটা ভাওয়েল আছে, এখানে একটা ভাওয়েল আছে। তাহলে মানে ভাওয়েল কয়টা পাইলাম ভাইয়া? আমি 4টা পাইছি। কয়টা? আমি 4টা ভাওয়েল পাইছি। আমি 4টা ভাওয়েল পাইছি। এখন আমি এই যে 4টা ভাওয়েল পাইছি, অক্ষর কয়টা আমার হবে? 4টা হবে। আমাকে 4টা হবে। বৈষম্য যদি লিখছি, আমি বৈষম্য লিখছি, বৈষম্য লেখার পরে ভাওয়েল 4টা আসছে, কিন্তু অক্ষর 4টা হবে না। অক্ষর 4টা হবে না, অক্ষর হবে 3টা। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া ভাওয়েল 4টা অক্ষর 3টা কেন? কারণ হচ্ছে এই যে দুইটা ভাওয়েল যখন পাশাপাশি থাকবে, দুইটা ভাওয়েল যখন আমার কি থাকবে? পাশাপাশি থাকবে, তখন সেটাকে আমরা কাউন্ট করবো একটা। কি করবো ভাইয়া? সেটা কাউন্ট করবো কয়টা? একটা কাউন্ট করবো। তাহলে আমি তোমাকে বুঝাতে পারছি ভাইয়া, আমি বুঝাতে পারছি ভাইয়া। যখন দেখবা দুইটা ভাওয়েল, দুইটি ভাওয়েল, হ্যাঁ, দুইটি ভাওয়েল যখন দেখবা, দুইটি ভাওয়েল যখন পাশাপাশি থাকবে, হ্যাঁ, পাশাপাশি যখন থাকবে, তখন কয়টা করা হবে? কাউন্ট করা হবে, একটি কাউন্ট করা হবে। যখন দুইটা পাশাপাশি থাকবে তখন একটা কাউন্ট করা হবে, শেষ। তাহলে বৈষম্য কয়টা হবে? বৈষম্যের মধ্যে ও আই একসাথে ছিল, তার মানে একটা কাউন্ট করা হবে। তাহলে বৈষম্যের মধ্যে আমার অক্ষর কয়টা হবে? 3টা। আছে 4টা ভাওয়েল, উত্তর হবে 3টা অক্ষর। কারণ কি? কারণ হচ্ছে ওই যে বলে দিলাম, কারণ হচ্ছে জাস্ট শুধুমাত্র এই যে এখানে কারণকে দুইটা যখন ভাওয়েল একসাথে থাকবে, তখন সেটাখান থেকে আমরা জাস্ট একটা কাউন্ট করবো। কি করবো? একটা কাউন্ট করবো। প্রিয় ভাইরা, আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে, তোমরা পারবা। এর পরবর্তী প্রশ্নে আমি আসি ভাই। দেখো, হ্যাঁ, উত্তর সঠিক উত্তর হচ্ছে দুইটা উত্তর পাইছি আমরা। এখানে আসে এটা, উচ্চারণ স্থান অনুযায়ী কুষ্ঠ ধ্বনি কোনটি? খেয়াল করতে হবে, আগে তোমাকে প্রশ্ন বসতে হবে, তাহলে তুমি উত্তর করতে পারবা। উচ্চারণের স্থান কয়টা ভাই? আমরা জানি 5টা আছে। কয়টা? 5টা। কি কি আছে? একটা হচ্ছে কণ্ঠ, একটা হচ্ছে তালব্য, একটা হচ্ছে তালব্য, একটা হচ্ছে মূর্ধা আছে, হ্যাঁ, মূর্ধা আছে। আর একটা কি? আর একটা হচ্ছে দন্ত আছে, দন্ত মানে দাঁত। আর একটা হচ্ছে উষ্ঠ, আর একটা কি? উষ্ঠ। এই 5টা আমরা পাই, এখন কণ্ঠ মানে তো কণ্ঠ বোঝো, তালব্য মানে তালু বোঝো, মূর্ধন্য মানে হচ্ছে মাঝখানে যে অংশটা, এটা বোঝো,
দন্ত মানে হচ্ছে দাঁত, এটা বোঝো। বাট উষ্ঠ মানে কি? উষ্ঠ মানে জিনিসটা কি? উষ্ঠ হচ্ছে ভাইয়া সহজ বাংলা হচ্ছে ঠোঁট। কি ভাইয়া? উষ্ঠ মানে হচ্ছে আমার ঠোঁট, শেষ। এটা তুমি মনে রাখতে পারলে তোমার হয়ে যাবে। উষ্ঠ মানে কি? উষ্ঠ মানে হচ্ছে আমার ঠোঁট। এখন উষ্ঠ মানে যদি ঠোঁট হয়ে থাকে, এখন আমি তোমাকে কিচ্ছু শেখাবো না, এখানে যে 4টা অপশন দেওয়া আছে না ভাইয়া, 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে কোন অক্ষরগুলা, কোন বর্ণগুলা উচ্চারণ করার সময় তোমার ঠোঁট লাগবেই, মানে ঠোঁট ছাড়া তুমি পারবা না, তো ঠোঁট ছাড়া পারা যায়, ক ঠোঁট লাগেই না, যার ঠোঁট নাই সে উচ্চারণ করতে পারবে, ঠ পারবে। কিন্তু এই যে দেখো তো প, এই ফ, এই ব, এই ম, এই বহ, এই ম, এইগুলো উচ্চারণ করতে কি ঠোঁট লাগে কিনা? লাগে। এখন মনে করো আমার ঠোঁট আমি ধরে রাখলাম, আমি উচ্চারণ করবো প, আমি কি উচ্চারণ করবো? প উচ্চারণ করবো, হয় না, হয় না, বুঝছো? প শরীর উচ্চারণ করতে পারবে না। তুমি ধরো, তুমি তোমার ঠোঁটকে ধরে রাখো, দুইটা একসাথে মিলতে দিবা না, তুমি তোমার ঠোঁটকে ধরে রাখো, প উচ্চারণ করো, জীবন উচ্চারণ করতে পারবে না। ফ উচ্চারণ করো, পারবা না। ব উচ্চারণ করো, পারবা না। ম উচ্চারণ করো, পারবা না। কারণ পারবা না কি? কারণ হচ্ছে এইগুলো উচ্চারণ করার জন্য আমার কি লাগে? ঠোঁট লাগে, মানে ঠোঁটের স্পর্শ লাগবে এখানে। ঠোঁট ছাড়া তুমি এগুলো উচ্চারণ করতে পারবা না, ঠিক আছে? তাহলে তোমার অবশ্যই এগুলো লাগবে, এগুলো ছাড়া তুমি পারবা না। এখন যদি তোমার এগুলো লাগে, তাহলে এগুলো কি পেলাম আমি? এগুলো হচ্ছে আমার উষ্ঠ। উষ্ঠ মানে কি? উষ্ঠ মানে হচ্ছে আমার ঠোঁট। উষ্ঠ মানে কি? ঠোঁট। তাহলে মানে ঠোঁট থেকে এগুলো উচ্চারিত হয়। ক্লিয়ার? এটা আমি বুঝে ফেলছি ভাই, এটা আমার কোনো সমস্যা নাই। কিন্তু পরীক্ষা এইভাবে প্রশ্ন না যদি এটা বলে যে আচ্ছা বলো তো দেখি, শিশুরা বলছে, পরীক্ষা বলছে শিশুরা প্রথম কোন ধ্বনিগুলো উচ্চারণ করা শিখে। পরীক্ষা এটা তোমাকে দিয়েছে, মনে করো একটা বাচ্চা শিশু যার দাঁত হয় নাই, যে সদ্য শিশু, যার বয়স মাত্র হচ্ছে 6 মাস, এরকম শিশু সবার আগে এখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে সবার আগে সে উচ্চারণ করবে কোনগুলা? তোমার যদি কমন সেন্স থাকে তুমি উত্তর পারবা। হ্যাঁ, এখন দেখো এটা মানে একটা শিশু, তার কি নাই? দাঁত নাই, তার মানে তার দন্ত বর্ণগুলো উচ্চারণ করতে পারবে না। দন্ত মানে কি? ত, থ, দ, দহ, এগুলো হচ্ছে দন্ত, এগুলো হচ্ছে দন্ত বর্ণ, মানে দাঁত দিয়ে উচ্চারিত হয়। তাহলে সে এগুলো পারবে না, কারণ তার দাঁত হয় নাই। কিন্তু একটা শিশু, সকল শিশু, সে ছেলে হোক সে মেয়ে হোক, সবার ঠোঁট থাকে। সে সাদের ঠোঁট থাকে, দেখবে একটা বাচ্চা তখন কি বলে? তখন দেখবা এরা সব উচ্চারণ করে মা বা মাম্মি, পাপ্পা, মাম্মা, বাবা, দেখবে এগুলো বলে। সে কখনোই বলবে না কাকা, বলবে না। সে সবার আগে কি বলবে? সে সবার আগে বাবা বলবে, কাকা পরে বলবে, বুঝছো? সে সবার আগে কি বলবে? কাকা বলবে, সরি বাবা বলবে, পরে কি মা বলবে, পরে মাম বলবে, হ্যাঁ মাম্মি বলবে। কারণ কি? মাম্মি, পাপ্পা বলবে, হ্যাঁ ফুল বলবে, হ্যাঁ বল বলবে, এগুলো উচ্চারণ করবে আগে শিখি। কারণ কি? এই যে শব্দগুলো আগে প, ফ, ব, ব, ম, এই শব্দগুলো একটা শিশু আগে, তুমি আমি যখন ছোট ছিলাম তখন আমরা কি বলে আগে শিখছি? মা বলা শিখছি, হ্যাঁ আগে বাবা বলা শিখছি, পরে দেন ফুল টুল এগুলো শিখছি আমরা, বুঝছো? তাহলে এটা শিশু, হ্যাঁ এটা শিশু প বর্গে আগে শিখে, তাহলে হ্যাঁ আগে মা বলবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার বি নাম্বারটা। তাহলে উচ্চারণ স্থান অনুযায়ী উষ্ঠ ধ্বনি কোনগুলা? এগুলো হচ্ছে আমার এইগুলা। তাহলে মনে থাকবে তোমাদের মনে থাকবে আশা করি। এরপরে আসি, এটা দেখি এরপরে কি আছে আমাদের। হ্যাঁ এরপর আবার আছে এই যে সৎ যোগ চিন্তা মিলিয়ে কোন শব্দ তৈরি হয়, মানে সন্ধি থেকে আসছে। এটা কোথেকে আসছে ভাইয়া? এটা আবার সন্ধি থেকে আসছে। এখন আমাকে বলতে হবে সৎ যোগ চিন্তা যখন হবে, এখন একটু খেয়াল করতে হবে তোমাকে। যখন দেখবা ডাবল ব্যঞ্জন, ডাবল ব্যঞ্জন আছে, তখন কি একটা পরিবর্তে খণ্ডত হয়। কি হয়? একটা পরিবর্তে খণ্ডত হয়। আমি আবার বলে দিচ্ছি, যখন দেখবা ডাবল ব্যঞ্জন, কি ব্যঞ্জন? ডাবল ব্যঞ্জন। যেমন দেখো আমি আবার ক্লিয়ার করে, যেমন উড্ডিন বললাম, উড্ডিন। কি বললাম? উড্ডিন। হ্যাঁ উড্ডিন বললাম, হ্যাঁ উড্ডিন। পরে বললাম কি? পরে বললাম যে ঝঞ্ঝার বা জন্ম, এরকম বললাম। এই যে উড্ডিন বলছি না ভাইয়া, উড্ডিনের মধ্যে খেয়াল করো তো ড দুইটা আছে না, ডাবল ব্যঞ্জন আছে। যখন দেখবা ডাবল ব্যঞ্জন আছে তখন তার একটা পরিবর্তে কি হবে? খণ্ডত হবে। এখন যেহেতু এখানে খণ্ডত আছে, তার মানে এখানে ডাবল ব্যঞ্জন ছিল, তার মানে এখানে খণ্ডত আছে, তার মানে এখানে কি ছিল? এখানে যখন যুক্তবর্ণ ছিল, মানে একসাথে যখন ছিল তখন ডাবল ব্যঞ্জন ছিল। এখন দেখো তো ডাবল ব্যঞ্জন কোথায় আছে? এখানে আছে, এখানে আছে। এখন সৎযোগ চিন্তা একসাথে বলে কি হয়? সৎচিন্তা, সঠিক সিদ্ধান্ত, শুদ্ধি চিন্তা, সঠিক চিন্তা না সত্য চিন্তা? হ্যাঁ সৎচিন্তা। এই যে সঠিক উত্তর হচ্ছে এই যে আমার এ নাম্বারটা। এটা সন্ধি একটা ভাই। এখন এটা কোন সন্ধি ভাই? এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। হ্যাঁ এটা হচ্ছে আমার কি সন্ধি? ব্যঞ্জন সন্ধি। হ্যাঁ ব্যঞ্জন সন্ধি। ওকে, উত্তর আমি পেয়ে গেছি ভাই, আমি উত্তর পেয়ে গেছি। ঠিক আছে,
আমি উত্তরটা পেয়ে গেছি। ওকে, সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার। দেখি তো উত্তরটা সঠিক আছে। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা। ওকে ভাইয়া, তোমাদের সাথে আমি উত্তর করবো আগে। আমিও জানি না পরবর্তী উত্তর কি আছে, আমিও জানি না পরবর্তী স্লাইডের উত্তর কি আছে, এটা আমি জানি না, বাট তোমাদের সাথে আমি উত্তর করবো। হ্যাঁ, দেখবো হবে কিনা। ওকে, এই যে এখন মিলে গেছে, উড প্লাস ডিন, উড প্লাস ডিন। এখন আমাকে বলতে হবে, হ্যাঁ আমাকে বলতে হবে উড প্লাস ডিন। এই যে উড প্লাস বলে কি বলছে, ডিন বলছে, ডিন, উড প্লাস ডিন। এটাকে বলছিলাম না, যখন দেখবে খন্ড তো আছে, যখন দেখবে খন্ড তার মানে কি ডাবল ব্যঞ্জন। হ্যাঁ, ডাবল কি হবে, ব্যঞ্জন, ডাবল ব্যঞ্জন হবে। হ্যাঁ, এবার মিলে মনে রাখবা তাহলে কি, হ্যাঁ হ্যাঁ ডয় তাহলে বুঝতে পারো। তাহলে ডাবল ব্যঞ্জন তাহলে কি হবে, ডাবল ব্যঞ্জন মানে যুক্ত ব্যঞ্জন, যা সহজ করতে হচ্ছে যুক্ত, আবার একই রকম সেম বর্ণ হইতে হবে, তখন কি হবে, খণ্ডতে হবে। এখন দেখো তো খণ্ডতে আছে, তার মানে ড দুইটা আছে, তাহলে উত্তর কি হবে, এই যে উড ডিন হবে, এইটা সঠিক উত্তর। এখানে আমার দেখাচ্ছে এই নাম্বার সঠিক উত্তর, এখানে আমার সঠিক উত্তর হচ্ছে এই নাম্বারটা। তাহলে প্রিয় ভাইরা, পারতেছো না ভাইয়া, পারতেছো কিন্তু, হ্যাঁ পারতেছো তোমরা। ওকে, এরপরে দেখি কি আছে ভাইয়া, এরপর আমাদের কি আছে, এরপর আমাদের আছে বাংলা সন্ধি কয় প্রকার। বাংলা সন্ধি কয় প্রকার, এটা পরীক্ষায় প্রশ্ন মাঝে মধ্যে আসে, এবং দেখবে একেবারে সহজ কোশ্চেন মাঝে মধ্যে পরীক্ষা দিয়ে দেয়। আর জাতীয় বিশ্ববিদ্যালয় তো বলতে পারি না, এসব করতে একেবারে বসে এই সহজ প্রশ্ন তুমি পাবা ইনশাল্লাহ। তো বাংলা সন্ধি কয় প্রকার এমন হইতে পারে, একেবারে গত বছর যেমন এই বছর যেমন আমাদের ক্লাসগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, একটা ভিডিও সহ তোমাদের দিয়ে দিয়েছিলাম, যেমন এবারও হয়তো দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ, আমাদের কনফিডেন্স আছে, আমরা দিতে পারবো সমস্যা তোমাদেরকে। তাহলে দেখো, এই যে এখানে বাংলা সন্ধি কয় প্রকার, সন্ধি জিনিসটা কি, সন্ধি শব্দ হচ্ছে মিলন। বাংলা সন্ধি প্রধানত দুই প্রকার, কয় প্রকার মনে রাখবা, বাংলা সন্ধি প্রধানত কয় প্রকার, দুই প্রকার। বাংলা সন্ধি কয় প্রকার, দুই প্রকার। বাংলা সন্ধি প্রধানত দুই প্রকার। হ্যাঁ, ওকে, সন্ধি প্রধানত কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে বাংলা সন্ধি, বাংলা, আর একটা হচ্ছে তৎসম, আরটা কি, আরটা হচ্ছে তৎসম, একটা বাংলা একটা তৎসম। তাহলে সন্ধি কয় প্রকার বলছি ভাই, সন্ধি হচ্ছে আমার দুই প্রকার, একটা হচ্ছে বাংলা, একটা তৎসম। এখন আসি, এই বাংলা সন্ধি আবার দুই প্রকার, কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে স্বর, একটা হচ্ছে স্বর, আর একটা কি, আর একটা হচ্ছে ব্যঞ্জন, একটা ব্যঞ্জন। এই তৎসম সন্ধি আবার কয় প্রকার, তিন প্রকার। তৎসম সন্ধি কয় প্রকার, তিন প্রকার। এখানেই পাঁচটা লাগাবো তোমরা, তোমাদের সমস্যাটা এখানেই হবে যে সন্ধি দুই প্রকার, ঠিক আছে, সন্ধি দুই প্রকার, ঠিক আছে, কিন্তু যদি বলা হয় তৎসম সন্ধি কয় প্রকার, তাহলে উত্তর হবে তিন প্রকার। কয় প্রকার, তিন প্রকার। তখন তৎসম সন্ধি কয় প্রকার, তিন প্রকার। তাহলে পরীক্ষা যদি আসে সন্ধি কয় প্রকার, দুই প্রকার, বাংলা সন্ধি কয় প্রকার, দুই প্রকার, কিন্তু তৎসম সন্ধি কয় প্রকার, তিন প্রকার। তৎসম সন্ধি তিন প্রকার কি কি ভাইয়া, একটা হচ্ছে স্বর সন্ধি, স্বর, একটা হচ্ছে ব্যঞ্জন, আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি। হ্যাঁ, বিসর্গ সন্ধি। এটা কি কি বললাম, তাহলে আমি কি কি বলছি আবার একটু সামারি করে যদি তোমার কি শোনাই দেই, তাহলে কি বলছি, সন্ধি আমার দুই প্রকার, কি কি, একটা হচ্ছে বাংলা, আরটা কি, আরটা তৎসম, আরটা কি, আরটা হচ্ছে তৎসম। ওকে, বাংলা সন্ধি আবার দুই প্রকার, একটা স্বর, একটা ব্যঞ্জন। তৎসম সন্ধি আবার তিন প্রকার, কি কি, একটা স্বর সন্ধি, একটা ব্যঞ্জন সন্ধি, একটা হচ্ছে বিসর্গ সন্ধি। স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর হচ্ছে বিসর্গ সন্ধি, এই তিন প্রকার নিয়ে হচ্ছে তৎসম সন্ধি। ঠিক আছে ভাইরা, ওকে ঠিক আছে, বুঝতে পারছো, বুঝতে পারো। তাহলে আমরা সন্ধি কয় প্রকার প্রশ্ন বলা হয়েছে, তাহলে উত্তর হচ্ছে দুই প্রকার। উত্তর হচ্ছে আমার এ নাম্বারটা, উত্তর হচ্ছে আমার এ নাম্বার। ক্লিয়ার হয়ে গেছে ভাইয়া, ঠিক আছে, হ্যাঁ ব্যঞ্জন, ঠিক আছে। ওকে, পরবর্তী আসি, দেখি পরবর্তী বলছে ভাগীরথী নদী কোথায় অবস্থিত। ওরে বাপরে বাপ, ভাগীরথী নদী একটা, এই ভাগীরথী নদীর সাথে একটা ঐতিহাসিক কাহিনী আছে, একটা ঐতিহাসিক কাহিনী আছে। সেই কাহিনীটা কোথায় দেখবো আমরা, সেই কাহিনীটা হচ্ছে এই ভাগীরথী নদীতে তোমার হচ্ছে যুদ্ধ হয়েছিল, কোন ভাগীরথী নদীতে যুদ্ধ হয়েছিল, সেটা কোথায়, দিল্লিতে না, দিল্লিতে হয় নাই, কলকাতায়, দক্ষিণাত্যে, নাকি হচ্ছে মুর্শিদাবাদে। তোমার যারা লালসাল উপন্যাস, সরি সিরাজুল নাটক পড়ছো, নাটক সম্পর্কে যারা টুকিটাকি জানো, তারা হয়তো ভালো বলতে পারবে এটা। হ্যাঁ, এটা কোন জায়গায় হবে। ওকে ভাইয়া, তাহলে আমি কি পাচ্ছি, ভাগীরথী নদী। ভাগীরথী নদী কোথায় অবস্থিত ভাইয়া, ভাগীরথী নদীর সঠিক উত্তর হচ্ছে আবার কোনটা, মুর্শিদাবাদে নাকি কলকাতায়। সঠিক মুর্শিদাবাদ, কলকাতা, আমরা দেখবো। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে কলকাতায়। তুমি দেখবা এই যে ভাগীরথী নদীটা আছে, এই নদীর তীরেই পলাশীর প্রান্তর, এইখানে কি হয়েছিল, যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে, কত 23শে জুন, হ্যাঁ 23শে জুন কি হয়েছিল ভাইয়া, 23শে জুন 1757 যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে, এই সেই ভাগীরথী নদীর তীরে, এই সেই ভাগীরথী নদীর তীরে। পাশাপাশি পৃথিবীতে আমরা দুটো যুদ্ধ পাই, একটা হচ্ছে পানিপথের, এক নম্বর হচ্ছে কি, এক নম্বর হচ্ছে পানিপথের যুদ্ধ, সরি পথের, ভুলে গেল, পানিপথের যুদ্ধ কি পাইছি ভাই, এক নম্বরটা কি পেলাম, এক নম্বর হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ আর কি, পানিপথের প্রথম যুদ্ধ, এই প্রথম যুদ্ধ যেটা হচ্ছে 1526, কত ভাইয়া, 1526 সালে হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে,
আর পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে। তাহলে 1526 সালে হচ্ছে কি প্রথম যুদ্ধ, আর 1556 সালে হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ, যেটা আকবর আর হিমুর মধ্যে হয়েছিল। আর পানিপথের প্রথম যুদ্ধটা হয়েছিল বাবর আর হচ্ছে ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। ঠিক আছে, ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। সবাই বলতে মুর্শিদাবাদে বা সঠিক উত্তর হচ্ছে কলকাতায়। ওকে, এরপর আসি, দেখো এরপরে দেখি বিলাসী গল্পে কোন রোগের উল্লেখ আছে। বিলাসী গল্পের মধ্যে কোন রোগের কথা উল্লেখ আছে এটা বলা হয়েছে এখানে, একটু খেয়াল করো। বিলাসী গল্পে কোন রোগের কথা উল্লেখ আছে? ম্যালেরিয়া, যক্ষা, বসন্ত, এই কলেরা, কোন রোগের কথা এখানে উল্লেখ আছে? একটু যদি আলাদা করে স্পেসিফিক করে বলে দিতাম তাহলে হয়তো আরো ভালো মতো বুঝতে পারতাম। বিলাসী গল্পের মধ্যে একটা রোগের কথা বলা আছে যে ম্যালেরিয়া রোগের মধ্যে, মানে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। হ্যাঁ, আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। হ্যাঁ, পানিপথের প্রথম যুদ্ধ 1526, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে 1556 খ্রিস্টাব্দে। ওকে, এখন আমাকে এটা বলতে হবে ভাইয়া বিলাসী গল্পে কোন রোগের কথা উল্লেখ আছে? হ্যাঁ, ম্যালেরিয়া রোগের কথা উল্লেখ আছে। ম্যালেরিয়া রোগের কথা উল্লেখ আছে। তাহলে দেখবা আবার পরীক্ষা এভাবে আসতে পারে, এই যে বিলাসী গল্প থেকে বর্ষ পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, পরীক্ষা আসতে পারে এরকম। হ্যাঁ, এই যে দেখো পরীক্ষা আসতে পারে এরকম, তোমার হচ্ছে তোমাকে এরকম হতে পারে যে অপরিচিত গল্পের মধ্যে অপরিচিত গল্পের মধ্যে তোমার হচ্ছে কোন ফুলের নাম আছে, হ্যাঁ, কোন পোকার নাম আছে, বা কোন কালের নাম আছে, কোন তোমার হচ্ছে যানবাহনের নাম আছে, যেমন রেলগাড়ি এটা যানবাহন, হ্যাঁ, এরকম নাম আছে। এগুলো একটু ভালোভাবে দেখে রাখবা। এগুলো দেখতে হবে, তুমি যখন ভালো মতো পড়বা দেখবা এটা ভালো মতো পড়তে সাথে করে ফেলবা, তখন দেখবা তোমার এগুলো ইজিলি মনে হচ্ছে। ম্যালেরিয়া কথা বলছি, বিলাসী গল্পের কথা নাম চলে আসছে, এগুলো তুমি ইজিলি পারবা ভাইয়া। ওকে, তাহলে ম্যালেরিয়ার সঠিক উত্তর ম্যালেরিয়া। পরে আসি, দেখো তোমার নাম কি? কল্যাণীকে কে জিজ্ঞেস করলো তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? এখন এই সব প্রশ্নগুলো উত্তর পারতে হলে তোমার কি করতে হবে ভাইয়া? এই সকল প্রশ্নগুলো উত্তর পারতে হলে তোমাকে অবশ্যই বই পড়তে হবে। কি পড়তে হবে? বই পড়তে হবে। তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কত সুন্দর করে বলছে, বুঝছো? মানে মানুষের জীবনের পরিচয় শুরুটা হয়েছে তোমার নাম কি দিয়ে। মনে করো একজন বাংলা সিনেমার নায়ক নায়িকা কি হয়, এরা মনে করো একদম স্কুলে যাবে, কলেজে ভার্সিটিতে ভর্তি হবে, সিঁড়িতে উঠবে, পরে দেখা খাবে একটা, পরে নায়িকার হাতে বইগুলো সব পড়ে যাবে, নিচে পড়ে যাবে, নায়ক এসে তুলে দিবে। হ্যাঁ, নায়ক তুলে দিবে, চোখ রাখবে, বুঝছো? চোখ রাখবে, পরে কি হয়ে যাবে আস্তে আস্তে তোমার নাম কি, তোমার বাসা কোথায়, এটা সেটা আস্তে আস্তে অনেক কিছু হয়ে যাবে। পরবর্তীতে এই যে কাহিনী, এই ছবি হয়ে গেছে, ছবি শেষ। এই যে ধাক্কা খাওয়ার পরে মানে ওনাদের সাথে যে ধাক্কা খাইলো, পরিচয় হইলো, ছবি শেষ। মাঝখানে একটা ভিলেন আসবে, আচ্ছা মারামারি করবে, ছবি শেষ, বুঝছো? ছবি এটাই ছবি, কিন্তু এটাই চলে, এটাই হচ্ছে, বুঝছো? ছবি শেষ, বুঝছো? ধাক্কা করার পরে কাহিনী হবে, ছবি শেষ। তোমার নাম কি বলো তো? তোমার নাম কি? এটাকে জিজ্ঞাসা করছে, হচ্ছে আমাদের কে ভাইয়া? আমাদের হচ্ছে অনুপম মা জিজ্ঞাসা করছিল যে তোমার নাম কি, কারণ হচ্ছে অনুপম তো সাহসটি নাই যে একটা মেয়েকে জিজ্ঞাসা করবে তোমার নাম কি, কারণ সে বিএ পাস, সে এমএ পাস, সে দেখতে সুন্দর, সে সবকিছু মানে সে পড়াশোনা চুকাই ফেলছে, সবকিছু শেষ করে ফেলছে। হ্যাঁ, আর উমিদারি কোনো ইচ্ছা নাই, সবকিছু জানে বা সবকিছু বোঝে, সবকিছু পড়াশোনা সব শেষ, বাট এই সাহসটুকু তার নাই যে একটা মেয়েকে জিজ্ঞাসা করবে তোমার নাম কি, সেই সাহসটুকু অনুপমের নাই। তাহলে অনুপম কি এখানে? অনুপম বাদ, ডিসকোয়ালিফাই। অনুপম হচ্ছে ডিসকোয়ালিফাই। ধাক্কাই খাই কেন? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে ধাক্কা কত রাস্তা আছে? আচ্ছা, ওই ধাক্কা খেলো কেন, মানে কত রাস্তা আছে না, একটা সিঁড়ি তো অবশ্যই মানে ওয়েট থাকে বেশি। হ্যাঁ, তো যেতে পারে না, কেন ধাক্কা খাবে? নায়িকাও কেন ধাক্কা খাবে? হ্যাঁ, ছবি হবে সেদিন ধাক্কা খাবে, সহজ কথা। শুরু করতে হবে অনুপম বাদ, অনুপমের মা, হচ্ছে অনুপমের মা। এরপর আসি ভাই, দেখো এরপরে কি আছে দেখি। এরপরে টাকে আসি, এখানে দেখি তোমার নাম কি মিয়া। এরা যদি আমি একটু আলো বিশ্লেষণ করি তাহলে তোমাকে আর একটু ভালো মতো বুঝতে পারবো। এই গল্পের মধ্যে কল্যাণী আছে না, এই কল্যাণী সম্পর্কে পরীক্ষায় দুইটা প্রশ্ন আসে। একটা হচ্ছে কল্যাণী বিয়ের সময় তার বয়স কত ছিল, আর ট্রেনে যখন ছিল তখন তার বয়স কত ছিল, আর যখন গল্প লেখা হয় তখন তার বয়স কত ছিল। কি রে, সরি, হ্যাঁ, এটা কি বলছি? বিয়ের সময়, অর্থাৎ বিয়ের সময়, বিয়ে তো হয় নাই, বাট ওই যে বিয়ের সাজগাজ ওই যে সময় কত বয়স ছিল। ট্রেনে যাওয়ার সময় তার বয়স কত ছিল, আর গল্প যখন, অর্থাৎ আজ, ওই যে বলছি না আজ আমার বয়স 27,
ওই সময়টাতে গল্পের সময়, হ্যাঁ, আজ তার বয়স কত, অর্থাৎ আজ আজ তার বয়স কত, বিয়ের সময় কত ছিল, বিয়ের সময় কত ছিল, ট্রেনে যাওয়ার সময় কত ছিল, এবং হচ্ছে তোমাদের হচ্ছে কি বলি, আজ তার বয়স কত। হ্যাঁ, আজ তার বয়স কত, এই যে পারতেছো তোমরা। তাহলে বিয়ের সময় তার বয়স ছিল 15 বছর, 15 বছর, আর আজ তার বয়স হচ্ছে 19 বছর। কত বছর? 19 বছর, 19 বছর। মাঝখানের বছরটা কি বলতে হবে, মাঝখানে যে বছরটা ছিল এটা কত ছিল। মানে বিয়ের সময় তার বয়স ছিল 15 বছর, এটা তোমরা জানো, 15 বছর ছিল। আর আজ তার বয়স হচ্ছে কত? 19 বছর। কিন্তু ট্রেনে যাওয়ার সময়, মানে যে এই জায়গাটায় তার বয়স কত ছিল, এই জায়গাটা তার বয়স কত ছিল। হ্যাঁ, ট্রেনে যাওয়ার সময় বলে 23। চিন্তা করছো, ট্রেনে যাওয়ার সময় বলে 23 বছর। আজকে তার বয়স হচ্ছে মাত্র 19। হ্যাঁ, ট্রেনে যাওয়ার সময় 23 হবে কেন? হ্যাঁ, ট্রেনে ছিল 16-17। তাই তো, গুড। ট্রেনে ছিল 16 থেকে 17, এরকম একটা বয়স উল্লেখ করা হয়েছে আর কি। 16 থেকে, হ্যাঁ, গল্প শেষের সময় তো 19, ট্রেনে যাওয়ার সময়, বিয়ের সময়, হ্যাঁ তো, গুড, 16-17, অর্থাৎ 16 থেকে 17 এর মধ্যে তার বয়স ছিল। পারছো তাহলে? ওকে ভাইয়া, ডান, তাহলে তোমার পারছো। হ্যাঁ, পারছো ভাইয়া। এখন এই গল্পের মধ্যে আরেকটা কথা উল্লেখ আছে, এই গল্পের মধ্যে আরেকটা কথা উল্লেখ আছে, একটা ব্যক্তির বিয়ের সম্পর্কে তার বিশেষ মত ছিল। বিয়ের সম্পর্কে, হ্যাঁ, বিয়ের সম্পর্কে বিশেষ মত কার ছিল? প্রশ্ন হচ্ছে এটা, বিশেষ মত, বিশেষ মত কার ছিল, বিশেষ মত কার ছিল, অর্থাৎ বিয়ের সম্পর্কে একজন ব্যক্তির বিশেষ মত ছিল। কারণ সেই ব্যক্তিটা কে, বিয়ের সম্পর্কে একটা বিশেষ মত ছিল। কারণ কার মত ছিল এটা, মতটা কার, এই মতটা কার ছিল? হ্যাঁ, হ্যাঁ, মামার একটা বিশেষ মত ছিল। মামার একটা কি ছিল? মামার একটা বিশেষ মত ছিল। আর সেই মতটা হচ্ছে কি ভাইয়া, সেই মতামত বা ধারণাটা বা বিশেষ মতামতটা, স্পেশাল যে ডিমান্ড আর কি, সেটা হচ্ছে কি, ধনির কন্যা তার কি, তার পছন্দ না। বিয়ে করবে অনুপম, পছন্দ করতেছে তার মামা, পছন্দ না। ধনির কন্যা তার কি না, পছন্দ না। ধনির কন্যা তার কি না, পছন্দ না। ওকে, তাহলে আমার শেষ ভাই, এটা হয়ে গেছে ভাই, আমার হয়ে গেছে। ওকে, পরবর্তী ভাই আমি আসি। ওকে, পরবর্তী প্রশ্ন আসবো, দ্রুত আসবো। নিচের কোনটি স্পর্শ ব্যঞ্জন? এখন প্রশ্ন আসি ভাই, স্পর্শ ব্যঞ্জন জিনিসটা আছে কি, দ্রুত আগামা শেষ করতে পারবা। স্পর্শ ব্যঞ্জন কি ব্যঞ্জন ভাই? স্পর্শ ব্যঞ্জন। এখন স্পর্শ ব্যঞ্জন জিনিসটা আসলে কি, তোমাকে আগে একটু বোঝাই। স্পর্শ ব্যঞ্জন হচ্ছে যেগুলো উচ্চারণ করতে আমাদের যে জিনিসগুলো ইউজ করা হয়। স্পর্শ ব্যঞ্জন হচ্ছে 25টা। কয়টা? 25টি। কয়টি ভাইয়া? সরি, আরে কয়টা ভাইয়া? 25টি। কয়টি? 25টি। স্পর্শ ব্যঞ্জন কয়টা? আমার 25টা। কিভাবে মনে রাখবা? 25টি। কয়টি? 25টি। কিভাবে? একটা হচ্ছে ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত যা আছে এগুলো সবগুলোকে বলা হয় স্পর্শ ব্যঞ্জন, বা তোমার হচ্ছে বর্গীয় বর্ণ বলা হয়। এগুলোকে কি বলা হয়? এগুলোকে স্পর্শ ব্যঞ্জন বলা হয়। স্পর্শ ব্যঞ্জন বলা হয়। পাশাপাশি এগুলোকে বলা হয় বর্গীয় বর্ণ। তাহলে বর্গীয় বর্ণ আর স্পর্শ ব্যঞ্জন একই কথা, সেম কথা, ঠিক আছে? স্পর্শ বর্ণ সেম কথা। এখন বলেছে কি, 25টি। কয়টা ভাইয়া? 25টা। ওই কি থেকে কি পর্যন্ত? ক থেকে ম পর্যন্ত। এখন দেখো তো, এই অপশনে খেয়াল করো, এই অপশনের মধ্যে এমন কোন বর্ণটা আছে যেগুলো ম এর পরে, মানে ক থেকে ম এর মধ্যে নাই, তাহলে সেগুলো বাদ। ক থেকে ম এর মধ্যে হ আছে না? হ নাই। অনুস্বর বিসর্গ ছন্দ ছাদ এগুলো নাই, ঝ এগুলোও নাই, তার সঠিক উত্তর কোনটা আমার ভাইয়া? এটা হচ্ছে চ, ছ, জ, ঝ, ই, এই যে এগুলো, এই তালব্য বর্ণ, এগুলো হচ্ছে আমার কি, দেখো তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার সি নাম্বারটা। সঠিক উত্তর হচ্ছে আমার সি নাম্বারটা। তাহলে কি মনে রাখবা? স্পর্শ ব্যঞ্জন কয়টা? উত্তর হচ্ছে 25টি। বর্গীয় বর্ণ কি? বর্গীয় বর্ণ হচ্ছে স্পর্শ ব্যঞ্জনের এক ভাই আর কি, মানে মুদ্রা এপিট আর ওপিট, এক লাউ আর কদুর মতো আর কি। স্পর্শ ব্যঞ্জন কয়টি? 25টি। কি? ওই যে ক থেকে ম পর্যন্ত যা সবগুলো স্পর্শ ব্যঞ্জন। এই স্পর্শ ব্যঞ্জনকে আবার কয়টা ভাগে ভাগ করেছে? 5টা ভাগে ভাগ করছে। কয়টা ভাগে? এই স্পর্শ ব্যঞ্জন অর্থাৎ 25টা বর্ণকে আমরা 5টা ভাগে ভাগ করছি। ওই যেটা একটু আগে লিখে দিয়েছিলাম না, কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত আর হচ্ছে কি ওষ্ঠ, এই 5 ভাগে ভাগ করছি। এই 5টা ভাগকে একেবারে সহজ করে মুখস্থ করে বাঙালি দেখতে পাবে, ক, চ, ট, তারপর হচ্ছে ত, আর হচ্ছে কি, আর একটা হচ্ছে প। এই যে ক, চ, ট, ত, প, শেষ। ক, চ, ট, ত, প, ক, চ, ট, ত, প, ক, চ, ট, ত, প, শেষ। ক, চ, ট, ত, প, শেষ। ক, চ, ট, ত, প, হয়ে গেছে। বুঝতে পারছো? হয়ে গেছে। ক, চ, ট, ত, প। প্রিয় ভাইরা, হয়ে গেছে না? ওকে, ঠিক আছে, তাহলে শেষ। এই 25টা মনে রাখবে এইভাবে। এরপর আসি ভাই, দেখা উত্তর সঠিক উত্তর সি নাম্বার। হ্যাঁ,
নিচের কোনটি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নয়? আলোচ্য বিষয় না, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় না। এখন তোমাকে ভাই করতে হবে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা। আলোচ্য বিষয় জিনিসটা কি? আলোচ্য বিষয় হচ্ছে তোমরা যে বাংলা গদ্য বই বাংলা পড়ছো না, বাংলা বই পড়ছো না, বাংলা বইয়ের মধ্যে যা আছে ওগুলো হচ্ছে বাংলা বইয়ের আলোচ্য বিষয়। বুঝতে পারছো? ঠিক একই ভাবে বাংলা ব্যাকরণের মধ্যে যা আছে ওগুলো হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। কি কি আছে ভাইয়া? বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় চারটা, মানে আমরা ধরি আর কি চারটা। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা? আমার চারটা। কয়টা? চারটা। এই চারটা আলোচ্য বিষয়, এই চারটা আলোচ্য বিষয়ের মধ্যে কি কি আছে? আলোচ্য বিষয় নয় বলছে, মানে কোনটা নয়? আলোচ্য বিষয় কয়টা? চারটা। এই চারটা অনেক ভাবে মুখস্থ করা যায়, অনেক ভাবে মুখস্থ করা যায়। আমরা ছোটবেলায় মুখস্থ করেছি অপরাধ দিয়ে। এই অপরাধ, অপরাধ। হ্যাঁ, তুমি এটা বলতে তোমার মিলাইতে গেলে মিলবে না, কারণ কি এই চারটার নামে আলাদা আলাদা আবার নাম আছে, আলাদা আলাদা কি ভিন্ন নাম আছে। কারণ যদি আমি বলি অতে হচ্ছে অর্থ, অতে কি? অতে অর্থ। পতে হচ্ছে পদক্রম, পদক্রম। রতে হচ্ছে আমার রূপতত্ত্ব, কি? রূপতত্ত্ব। আর ধতে হচ্ছে আমার কি? ধ্বনি। ততে হচ্ছে আমার কি? ধ্বনি। শেষ, ধ্বনি। তাহলে সব হয়ে গেছে। রতে হচ্ছে আমার ধ্বনি, অর্থ, পদক্রম আর রূপতত্ত্ব। এখন তুমি বললা ভাই রে ভাই, হ্যাঁ তোমার হচ্ছে এই রূপতত্ত্ব তো নাম শুনি নাই। এই রূপতত্ত্বের এক নাম হচ্ছে শব্দতত্ত্ব। কি তত্ত্ব ভাইয়া? শব্দ তত্ত্ব। ওকে। এই পদক্রম যেটা আছে, এই পদক্রমের এক নাম হচ্ছে বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্ব। শেষ। এখন আবার মিলাও তো, এখন মিলাও, এখন মিলাও, তাহলে পারবা। তাহলে সঠিক উত্তর হচ্ছে রসতত্ত্ব আবার করতে আসবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা, রসতত্ত্ব। রেখে দিল রে রসতত্ত্ব। তাহলে সঠিক উত্তর কোনটা? এটা, এটা বাদ, এটা বাদ হয়ে যাবে। তাহলে ধ্বনিতত্ত্ব আছে, বাক্যতত্ত্ব আছে, রসতত্ত্ব নাই, শব্দার্থ আছে। শব্দার্থ মানে অর্থতত্ত্বের মধ্যে পড়ে আর কি। ওকে, তাহলে হয়ে গেছে ভাই। হ্যাঁ, হয়ে গেছে। এখন পরীক্ষা আরেকবার প্রশ্ন আসতে পারে এভাবে, বলছে সন্ধি, বলছে এইটাও জাস্ট এটা বলছে সন্ধি। এই সন্ধি ব্যাকরণের, হ্যাঁ ব্যাকরণের, ব্যাকরণের কোন অংশে, কোন অংশে আলোচনা করা হয়? কোন অংশে কি করে আলোচনা, আলোচনা, আলোচনা করা হয়? হ্যাঁ, কোন অংশে আলোচনা করা হয় একটু বলতে হবে। মানে সন্ধি, এই সন্ধি জিনিসটা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? ব্যাকরণে কোন অংশে আলোচনা করা হয় এটা তোমাকে জানতে চাইছে, বুঝছো? সন্ধি ব্যাকরণে কোন অংশে আলোচনা করা, এটা তোমাকে বলছে। এখন তোমাকে উত্তর করতে হবে, তোমাকে এটা উত্তর করতে হবে কোন অংশে আলোচনা করা হয়। হ্যাঁ, এখন এই যে যে তথ্যগুলো তোমাকে বলছি, ধ্বনি তত্ত্ব, বাক্য তত্ত্ব, তত্ত্ব, শব্দার্থ, এগুলোর মধ্যে এই সন্ধি এটার মধ্যে আলোচনা করা হয়, এটার মধ্যে আলোচনা করা হয়। এখন বলতে হবে যে এই সন্ধি ব্যাকরণে কোন অংশে আলোচনা করা হয়। একটু খেয়াল করো, তুমি কিভাবে মনে রাখবা, তুমি কিভাবে মনে রাখবা যে আসলে এটা কিভাবে উচ্চারিত হয়। একেবারে সহজ করে যদি তোমাকে বুঝায় বলি তাহলে তুমি হয়তো ভালো মতো বুঝতে পারবা। এই যে ধ্বনি, বুঝছো? এই ধ্বনি, ছোটবেলার যে ধ্বনি আমরা শিখছি না, আমরা ধ্বনি, মহেন্দ্র সিং ধোনি ইন্ডিয়ার প্লেয়ার, খেলোয়াড়। এই ইন্ডিয়ার খেলোয়াড় যে আছে, এই ইন্ডিয়ার খেলোয়াড় হচ্ছে কি? ধ্বনি। এই ধ্বনি মাঝে মধ্যে কি করে বউর সাথে, তুমি দেখছো না, তোমার কিছুদিন আগে দেখছো কিন্তু, যে ফ্রান্সের প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট বউর হাতে কি গেছে? বউর হাতে আদর পাইছে, বুঝছো? বিমানের দরজা খুলেই বউ আদর করছে, বুঝছো? ওরকম। তাহলে যে ধ্বনি মাঝে মধ্যে কি হয় জানো তো, মানে রাষ্ট্র চালানো সহজ কিন্তু বউ চালানো কঠিন। এই ধ্বনি, এই ধ্বনি মাঝে মাঝে, মাঝে মাঝে, সবসময় না, মাঝে মাঝে বউয়ের সাথে, ধ্বনি বউয়ের সাথে, বউ এর, এর সাথে, এর সাথে, এর সাথে নয় ছয় করে মাঝে মধ্যে, বুঝছো? নয় ছয় করে মাঝে মধ্যে, নয় ছয় করে, বুঝছো? এই নয় ছয় করে, নয় আর ছয়, নয় আর ছয় করে, অর্থাৎ নয় ছয় করে, নয় ছয় করে কি করে পরবর্তীতে কি করে? আবার সন্ধি করে। সন্ধি মানে কি? আবার মিলে যায়। আবার কি করে? মিলে, মিলে যায়। কিভাবে মিলে যায়? ওই যে যখন রাগ করে তখন ধ্বনি কি করে? ধ্বনি একটা একটা ফুচকা নিয়ে আসে, বেলপুরি নিয়ে আসে, একটা ফুচকা, বেলপুরি, পরে বার্গার, তারপরে স্যান্ডউইচ, পরে হচ্ছে কি মিক্সড বক্স, এই যা এই জিনিসগুলো নিয়ে আসে, পরে কি হয়ে যায়? সন্ধি হয়ে যায় আর কি, মানে মিলন হয়ে যায়, মিলে যায় আর কি। ঝগড়া বিদ্যা সব ভুলে যায় আর কি, একটু পরে আগে যা হয়েছিল সব ভুলে যায়। এখানে যে ধনী ভাই, এই ধনী ভাই, এই ধনী ভাই, এই ধনী ভাই বউ এর সাথে নয় ছয় করে কি করে? সন্ধি করে। এর মানে কি? এর মানে হচ্ছে বতে হচ্ছে আমার বর্ণ, বতে বর্ণ, বতে বানান, বতে বানান। তাহলে বর্ণ বানান পাইলাম। রস্যাউতে কি? রস্যাউতে আমার উচ্চারণ, রস্যাউতে কি? উচ্চারণ। হ্যাঁ, উচ্চারণ, উচ্চারণ। পরে হচ্ছে নতে নত্য বিধান, সতে সত্য বিধান আর সন্ধি। এই যে বর্ণ, বানান, উচ্চারণ, নত্য বিধান, সত্য বিধান আর সন্ধি, এই সবগুলো হচ্ছে আমার কি? ধ্বনিতত্ত্ব আলোচ্য বিষয়, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ওকে, তারপর খেয়ে আবার ক্যামেরার দিকে চেয়েছে হাসে। ধরে বসো তোমরা, তোমরাও চালাক কম না।
ওকে, তাহলে এটা শেষ ভাইয়া। ওকে, পরবর্তী প্রশ্ন আসি। বাংলা ভাষার প্রথম ইংরেজি ব্যাকরণ কে রচনা করেন? হ্যাঁ, প্রথম ইংরেজি ভাষার ব্যাকরণ রচনা করেন কে? আবার বোঝো, তুমি প্রশ্নটা বোঝো। বাংলা ভাষার প্রথম ইংরেজি কি ভাইয়া? প্রথম ইংরেজি ব্যাকরণ গ্রন্থ কে রচনা করেন? মানে বাংলা ব্যাকরণ রচনা করছে ইংরেজিতে, কিসে? ইংরেজি রচনা করছেন, তা আবার প্রথমে। পরে রচনা করছেন অনেকে করছেন, বাট প্রথম কে করছেন প্রশ্ন করা হয়েছে এটা। মনে রাখবা 1778 সালে, 1778 সালে উইলিয়াম হোস্টিং, উইলিয়াম হোস্টিং তোমার হচ্ছে হোস্টিং, এই উইলিয়াম হোস্টিং এর অনুরোধে তোমার হচ্ছে নাথালিয়ান ব্রাসি হেলহেড, যেটাকে আমরা সঠিক সংক্ষেপে বলি এনবি হেলহেড, এই নাথানিয়াল ব্রাসি হেলহেড, এনবি হেলহেড, এই ভদ্রলোক 1778 সালে বাংলা ব্যাকরণকে ইংরেজি ভাষা কি করেন? রচনা করেন। ইংরেজি ভাষায় রচনা করেন। এটা 1700 কত সালে? 78 সালে, 1778 সালে রচনা করেন। একটু খেয়াল করো, উইলিয়াম হোস্টিং এর অনুরোধে, হ্যাঁ লিখে দিচ্ছি, অনুরোধে, ঠিক আছে, অনুরোধে কি করেন? রচনা করেন। তো ন্যাথনিয়াল ব্রাসি হেলহেড এই ব্যক্তি কি করেন? রচনা করেন। সেজন্য ওনাকে বলা হয় বাংলা ব্যাকরণের পথিকৃৎ বা অগ্রদূত। কি বলা হয়? অগ্রদূত বলা হয়, মনে রাখবা। এবং তাকে কি বলা হয়? অগ্রদূত বলা হয়। ভাইয়া পিডিএফটা দেন না, ভাইয়া পিডিএফটা দেওয়া যাবে না ভাই। হ্যাঁ, পিডিএফটা ক্লাস করো, সুন্দর মতো নোট করো, পিডিএফটা দেওয়া যাবে না ভাই। হ্যাঁ, আমরা পিডিএফটা দিলে কি হয়? অনেক সমস্যা দেখা যায়, সেজন্য ভাইয়া আমরা সরি। তোমরা কি করবা? এগুলো সুন্দর মতো শিখে নিবা, এখান থেকে শিখে নিবা। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, পরে আসি, এরপরে আসো, এই ব্যক্তির সঙ্গে একটা তথ্য তোমাদেরকে দেই। এই ব্যক্তির পরে অর্থাৎ যেই বইটা লেখছেন, বাংলা ভাষার প্রথম ইংরেজি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন নাথানিয়াল ব্রাসি হেলহেড। এখন এই ব্যক্তির তোমার প্রশ্ন আসতে পারে না ভাইয়া, যেই বইটা রচনা করছে সেই বইয়ের নামটা কি? হ্যাঁ, সেই বইয়ের নাম হচ্ছে কি? সেই বইয়ের নাম হচ্ছে এ গ্রামার, গ্রামার অফ দি বেঙ্গল, হ্যাঁ, BANGAL, বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এই বইয়ের নাম হচ্ছে স্যার এইটা। কি বলছি? এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে তার বইয়ের নাম। এটা কি তার বইয়ের নাম? তাহলে আমি নাথানিয়াল ব্রাসি হেলহেড সম্পর্কে কি তথ্য দিলাম তোমাকে? উনি যে ব্যাকরণ রচনা করেন এটা হচ্ছে 1778 সালে। উনি যে রচনা করেন বাংলা ব্যাকরণটা ইংরেজি ভাষায় রচনা করেন নাথানিয়াল ব্রাসি হেলহেড। এই ব্যক্তি তার অনুরোধে করছে, উইলিয়াম হোস্টিং এর অনুরোধে করছে। ওনার নাম হচ্ছে নাথানিয়াল ব্রাসি হেলহেড, আর ওনাকে বলা হয় বাংলা ব্যাকরণের অগ্রদূত। এর পাশাপাশি ওনার যে বইটা রচনা করছেন, যে বইটার কথা বলতেছি আমরা এখন, সেই বইয়ের নাম হচ্ছে গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে ভাইয়া? ওকে, ওইটা শেষ। এরপরে কি বলছি? এরপর আমরা পাবো পরবর্তী প্রশ্ন আমরা পাবো। তাহলে সঠিক উত্তর আমরা দেখি। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা, নাথানিয়াল ব্রাসি হেলহেড। হ্যাঁ, হেলহেড। ওকে, ঠিক আছে, পেরে ফেলছো। তাহলে পরবর্তী প্রশ্ন কি? আমার নিচের কোনটি ভিন্নাত্মক শব্দ? ওরে বাপরে বাপ, সব বাগদারা থেকে আসছে। নিচের কোনটা ভিন্নাত্মক শব্দ? হ্যাঁ, নিচের কোনটা ভিন্নাত্মক শব্দ সেটা আমরা একটু দেখি। ভিন্নাত্মক মানে কি? ভিন্নাত্মক জিনিসটাকে তোমাকে পারতে হলে তোমাকে এমন ভাবে শিখতে হবে বাকি তিনটা তোমার জানতে হবে। অর্থাৎ যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলো অর্থ তোমার জানতে হবে। এখন তুমি বক ধার্মিক সহজ কথা হচ্ছে, একেবারে সহজ কথা হচ্ছে বন্ড। কি বন্ড? আমাদের সমাজে বন্ধু বান্ধবের মধ্যে এরকম লোক থাকে যারা বন্ড। হ্যাঁ, তো বক ধার্মিক মানে কি বলছি ভাইয়া? বক ধার্মিক মানে হচ্ছে আমার বন্ড। তুলসী বনের বাঘ মানে হচ্ছে কি? বন্ড, কপট। হ্যাঁ, এরকম ভন্ড, বলে একটা করে আর একটা। বেজা বিড়াল, এটা তো সবচেয়ে বেজা বিড়াল মানে হচ্ছে কি? আমাদের যেমন আমাদের প্রত্যেকটা পরিবারে দেখবা ছোট সন্তান যারা কি থাকে, এরা থাকে বেজা বিড়ালের মতো, চুপচাপ থাকবে। যখন দেখবে এটা পিছু ফেলে ফেলবে, এটা নিয়ে চলে যাবে চুপচাপ। যেমন আমার একটা ছোট ভাই আছে, ওই ছোট ভাই তোমার হচ্ছে যখন দেখবে, মানে আমরা যখন আমরা ছিলাম, যখন আমি ইন্টারমিডিয়েটে পড়তাম, তখন ছোট, তখন বাবা কিছু নিয়ে আসলে মানে ও কি করতো, মানে ও সবসময় পড়ার সময় অসুস্থ থাকবে, স্কুলে যাওয়ার সময় অসুস্থ থাকবে, মানে পড়া ভালো লাগবে না, স্কুলে যাওয়ার সময় পড়বে না। কিন্তু যখন বাবা খাবার নিয়ে আসবে বা কিছু নিয়ে আসবে, অসুস্থ ভালো হয়ে যায়। অসুস্থ কি হয়ে যায়?
ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তখন মানে কখনো আর অসুস্থ থাকে না, তখন সমস্যা থাকে না, তখন পা ব্যথা থাকে না, মাথা ব্যথা থাকে না, শরীর ভালো লাগে না, জ্বর থাকে না, কিছু থাকে না, তখন শরীর সুস্থ হয়ে যায়। তাহলে এগুলোকে ভেদা বিড়াল বলে আর কি, বন্ধ আর কি। তাহলে তাহলে দেখো এটা অর্থ বন্ধ, এটা অর্থ বন্ধ, এটা অর্থ ভণ্ড, তাহলে ভিন্ন অর্থ কোনটা ভাইয়া? সি নাম্বার, সচ্চরিত্রবান। সচ্চরিত্রবান। তবে বক ধার্মিক, তুলসী বনের ভাগ, আর হচ্ছে কি বেজা বিড়াল, এগুলো সবগুলো অর্থ হচ্ছে ভণ্ড, কপটতা বা ভণ্ডামি। হ্যাঁ, বন্ড তিনটা, একটা সৎ, এই তো গুড। তাহলে এই যে বন্ড বন্ড বন্ড, এটা হচ্ছে সৎ, সৎ চরিত্রবান, ঠিক আছে। ওকে, এটা ডান হয়ে গেছে ভাই। পরবর্তী প্রশ্ন আসে ভাই, দেখো খেয়াল করো। গৌড়ীয় ব্যাকরণ কে রচনা করেন? গৌড়ীয় ব্যাকরণ কে রচনা করেন? গৌড়ীয় ব্যাকরণ হচ্ছে আমাদের সবারই প্রিয় রাজা রামমোহন রায়, যিনি হচ্ছেন সদিতা প্রথা বিলুপ্তকারীর মধ্যে একজন। এই দেখো গৌড়ী ব্যাকরণ, এই গৌড়ী ব্যাকরণটা ইংরেজি ভাষায় লেখা হয়েছে। এই গৌড়ী ব্যাকরণটা ইংরেজি ভাষায়, হ্যাঁ, এই গৌড়ী ব্যাকরণটা ইংরেজি ভাষায় লেখা হয়েছে, বুঝছো? তো কে করছেন ভাই? সে হচ্ছে রাজা রামমোহন রায়। কে করছেন? রাজা রামমোহন রায়। মনে রাখবা, গৌড়ী ব্যাকরণ, গৌড়ী ব্যাকরণ কে করছেন ভাই? রাজা রামমোহন রায় করছেন, ঠিক আছে, রাজা রামমোহন রায়। ওকে, ঠিক আছে। পরবর্তী আসি, দেখি পরবর্তী কি আছে, দেখি পরবর্তী এটা। উপসংহার শব্দটিতে কতটি উপসর্গ আছে? উপসংহার, উপসংহার এই শব্দটার মধ্যে কতটা উপসর্গ আছে? এখন উপসর্গ হচ্ছে দুই ধরনের, এটা বাংলা, একটা তৎসম। বাংলা উপসর্গ কয়টা ভাইয়া? বাংলা উপসর্গ হচ্ছে আমার 21টা। কয়টা? 21টা। আর তৎসম উপসর্গ হচ্ছে আমার কয়টা? তৎসম হচ্ছে আমার 20টা। কয়টা? 20টা। তৎসম হচ্ছে 20টা, বাংলা হচ্ছে 21টা। মনে রাখবা, বাঙালিরা সবসময় বেশি বেশি চায়, বেশি বেশি করে, বেশি বেশি খায়, মানে এখানেও বেশি তৎসম। হ্যাঁ, এখন আসি, কি বলছে? উপসংহার শব্দটার মধ্যে কয়টা আমার অক্ষর আছে, এগুলো বাই করতে হবে, তাই তো? উপসংহার, খেয়াল করো তো, উপসংহার যদি ভেঙে লিখি, আগে তোমাকে ভেঙে লিখতে হবে। দেখো উপসংহার, উপসংহার শব্দটা যদি এই সংহার, এই সংহার শব্দটা ভেঙে লিখলে হয় সমযোগ হার, সমযোগ হার, সমযোগ হার। উপ একটা উপসর্গ, জানো উপ, হ্যাঁ, উপ একটা উপসর্গ, এই সময় একটা উপসর্গ, তো উপ একটা উপসর্গ, সময় একটা উপসর্গ। কয়টা পাইলাম? দুইটা পাইলাম। হার শব্দটা হচ্ছে মূল শব্দ, মূল শব্দ। তাহলে এখানে আমার দুইটা উপসর্গ, কয়টা? দুইটা, উপ একটা, সময় একটা, উপ একটা, সময় একটা। তাহলে শুরু করতে হচ্ছে বি নাম্বারটা দুইটি, বি নাম্বারটা দুইটা। পারবা না? পারবা। ওকে, পরবর্তী আসি, দেখি পরবর্তী হচ্ছে তরকারি বিক্রি আগে মাসি পিসিরা কি করতো? ওরে বাপরে, মাসি পিসি থেকে আসছে। হ্যাঁ, মাসি, মাসি আর পিসি থেকে আসছে, পিসি। মায়ের বোন, মায়ের বোন মাসি, বাবার বোন পিসি। মায়ের বোন মাসি, বাবার বোন পিসি, মাসি আর পিসি। তরকারি বিক্রির আগে মাসি পিসিরা কি করতেন বা কি করতেন? ওনারা কি করতো? ওনারা করতে কি? ওনারা হচ্ছে ডালের বড়ি বিক্রি করতো, ডালের বড়ি, ডালের বড়ি বিক্রি করতো। তোমরা দেখবা মাসি পিসি গল্পের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে পয়েন্টটা তোমার হচ্ছে এইরকম প্রশ্ন আসে যে আল্লাহদির, এই যে আল্লাহদি যেটা আছে, আল্লাহদি, হ্যাঁ আল্লাহদি, এই আল্লাহদির তোমার হচ্ছে আল্লাহদির পরনে, আল্লাহদির পরনে কোন রঙের কাপড় ছিল? কোন রঙের? প্রশ্ন এটা আসে, আল্লাহদির পরনে কোন রঙের কাপড় ছিল? কোন রঙের কাপড় ছিল? হ্যাঁ, বা কোন বেলায় পুকুরে সবচেয়ে ভাটা পড়ে? কোন বেলায়? হ্যাঁ, কোন বেলায় ভাটা পড়ে? এটা আসে। হ্যাঁ, উত্তর হচ্ছে ডালের বড়ি বিক্রি করতো, ডালের বড়ি, ডালের বড়ি। বলো দেখি কোন, তোমার হচ্ছে আল্লাহদির পরনে কোন রঙের শাড়ি ছিল? কোন রঙের শাড়ি ছিল? ওকে, দেখি এরপরে দেখবো আমরা পরবর্তী প্রশ্ন আসি। দেখো বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টা? ওরে, বাংলা ভাষায় মৌলিক ধ্বনি, এই যে দেখছো এখানে বলে নাই স্বরধ্বনি, এখানে বলে নাই ব্যঞ্জন ধ্বনি, এখানে সবগুলো নিয়ে একটা হয়েছে, সেটা হচ্ছে কি বাংলা ভাষায়। বাংলা ভাষায় যত বর্ণ আছে, যত কি আছে বর্ণ আছে, বাংলা ভাষায় বর্ণ দুইটা, একটা স্বরবর্ণ, একটা ব্যঞ্জন বর্ণ। এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মধ্যে মোট সব মিলা মৌলিক ধ্বনি কয়টা আছে? মৌলিক ধ্বনি কয়টা আছে? এখন তুমি প্যাঁচ লাগাই ফেলবা ভাই, এখানে প্যাঁচ লাগাবে কোথায়? আমরা জানি বাংলা ভাষায় মৌলিক, বাংলা ভাষায় ধ্বনি সংখ্যা হচ্ছে কয়টা? তোমার হচ্ছে ধ্বনি সংখ্যা হচ্ছে আমার ভাই, আর বর্ণ সংখ্যা কয়টা? বর্ণ সংখ্যা ভাই আমরা হচ্ছে 50টা, 50টা ভাই। এখন এর মধ্যে মৌলিক ধ্বনি কয়টা? মৌলিক ধ্বনি কয়টা এটা মনে রাখবা তুমি, তোমাকে শিখাই দিচ্ছি, তোমাকে আমি শিখাই দিই, তাহলে হয়তো পরবর্তী আর ভুল হবে না, ঠিক আছে ভাইরা? পরবর্তী আর ভুল করবে না আশা করি, একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। এই যে স্বরবর্ণের মধ্যে, স্বরবর্ণ কয়টা ভাইয়া? স্বরবর্ণ, স্বরধ্বনি লিখে, হ্যাঁ স্বরধ্বনি, স্বরধ্বনি মোট হচ্ছে আমার কয়টা? 11টা। 11টার মধ্যে 7টা হচ্ছে আমার কি? 7টা হচ্ছে আমার মৌলিক। 7টা কি? 7টা হচ্ছে আমার মৌলিক। তাহলে স্বরবর্ণের মধ্যে আমার 7টা হচ্ছে কি? মৌলিক। আর আমার ব্যঞ্জন বর্ণের মধ্যে, ব্যঞ্জন বর্ণের মধ্যে আমার মৌলিক ধ্বনি আছে কয়টা? 30টা। কয়টা? 30টা। তাহলে
মৌলিকের মধ্যে স্বরবর্ণের মধ্যে আমি পেলাম 7টা, আর ব্যঞ্জন ধ্বনির মধ্যে পেলাম আমি 30টা। তাহলে 30 আর 7 কত? 37। তাহলে সঠিক উত্তর 37। সঠিক উত্তর আমার 37। এখন তুমি যদি বলো ভাই মৌলিক বর্ণ কোনগুলা, এগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। পরবর্তী আসি, দেখো আমার চলে গেছে। ওকে, পরবর্তী প্রশ্ন কি আমার? দেখে 37টা পাইছি আমি। হ্যাঁ, ওকে, পরবর্তী প্রশ্ন আছে এটা। মহাপ্রলয় শব্দের অর্থ কি? মহাপ্রলয় শব্দের অর্থ আমার কি? মহাপ্রলয় শব্দের অর্থ কি? মহাবিশ্বের সৃষ্টি, সৃষ্টির ধ্বংসকাল, আর সৃষ্টির শুরু, একদিনের যুদ্ধ। একটু ক্লিয়ার করে বলি তাহলে বুঝতে পারবা। মহাপ্রলয়, মহা মানে হচ্ছে অনেক বড় সড়ো, অনেক বড় সড়ো। প্রলয় মানে হচ্ছে ধ্বংস। প্রলয় মানে কি? প্রলয় মানে সহজ বাংলা হচ্ছে ধ্বংস। প্রলয় শব্দ হচ্ছে যুদ্ধ, ধ্বংস, এগুলো বোঝায়। হ্যাঁ, তাহলে মহাপ্রলয় মানে হচ্ছে ধ্বংস, অনেক বড় কিছু ধ্বংস। বড় কিছু কি? সেটা হচ্ছে সৃষ্টির ধ্বংসকাল। সৃষ্টির, মহাবিশ্বের সৃষ্টি হবে না, ধ্বংস হবে। তাহলে এটা বাদ, এটাও বাদ। একদিনের যুদ্ধ না, এটা একদিনের যুদ্ধ না, অনেক বড় যুদ্ধ, সেটা হচ্ছে সৃষ্টির ধ্বংস। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার কি? হচ্ছে আমার এই যে এটা সৃষ্টির ধ্বংসকাল। সৃষ্টির ধ্বংসকাল, বি নাম্বারটা। হ্যাঁ, রীতিটা বলছো, ঠিক আছে ভাইয়া। ওকে, পরবর্তী প্রশ্ন দেখি। অত্যাচার শব্দটিতে কতটা উপসর্গ আছে? অত্যাচার শব্দটিতে কয়টা উপসর্গ আছে এটা আমি বাই করতে হবে আমাকে। অত্যাচার শব্দটিতে কয়টা উপসর্গ আমার আছে? এখন ভাইয়া অত্যাচার যে শব্দটা আছে এটা যদি আমি উপসর্গ বাই করি তাহলে আমার কি করতে হবে? আমাকে শব্দটা ভেঙে লিখতে হবে। শব্দটা প্রথমে ভাঙতে হবে। ভাঙে আমি অত্যাচার শব্দটাকে যদি আমি ভেঙে লিখি, অত্যাচার, অত্যাচার শব্দটার মধ্যে একটু খেয়াল করো, খেয়াল করলে বুঝতে পারবা অত্যাচার শব্দটার মধ্যে কি জফলা আছে। আমরা জানি কোন শব্দের মধ্যে জফলা থাকে তার পরিবর্তে কি হয়? রস্বীকার হয়। কি হয়? রস্বীকার হয়। তাহলে আমি লিখলাম অতি, অতি, অতি যোগ, অতি যোগ। পর কি আছে? অতি যোগ আচার আছে না? আচার, আচার আছে। অতি যোগ আচার। হ্যাঁ, অতি যোগ আচার। এখন খেয়াল করো তো, অতি যোগ আচার আছে। এখন পরে কি কি? দুইটা, ঠিক আছে। এখানে একটা আছে, আছে। চার শব্দ হচ্ছে মূল শব্দ এখানে। একটা, অতি একটা। তার সঠিক উত্তর হচ্ছে অতি যোগ যোগ 4, অত্যাচার। দেখি উত্তর কয়টা? হ্যাঁ, উত্তর হচ্ছে 2টা। শেষ। পরে আসি ভাই, দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কোনটা? এটা আমরা ক্লাসে পর্যন্ত পড়েছিলাম। আমরা যখন বেসিক ক্লাস 1 নিয়েছিলাম, 2 নিয়েছিলাম, তখন হয়তো এগুলো পড়াইছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্প, ছোট গল্প কোনটা? খেয়াল করো, তুমি ব্যস্ত লাগাবো না এখানে। এখানে যে জিনিসটা খেয়াল রাখবা সেটা হচ্ছে রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে কি? একটা কাব্যগ্রন্থ। হ্যাঁ, কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ। হ্যাঁ, কাব্যগ্রন্থ। ওইটা হচ্ছে কি? কাব্যগ্রন্থের নাম হচ্ছে বনফুল। তোমার নাম শুনছো, প্রথম বনফুল। বনফুল, পরে হচ্ছে কবি কাহিনী প্রকাশের দিক থেকে। আর কবিতা হচ্ছে প্রথম ছোট গল্পের নাম করা। ছোট গল্প, ছোট গল্প কোনটা? যার মাত্র 14 বছর বয়সে, 14 বছর বয়সে সেটা করছেন আর কি। সেটা হচ্ছে কি? সি নাম্বারটা, ভিখারিনী। ওকে, ভিখারিনী পাইছে, সি নাম্বারটা। পরে আসি, দেখো দ্রুত কাব্য। কবি বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের সংকলিত হয়েছে? মানে কবি বিদ্রোহী কবিতাটা কোন কাব্যগ্রন্থের সংকলন করা হয়েছে? হ্যাঁ, এটা হচ্ছে আমার কি? অগ্নিবীণা। অগ্নিবীণা থেকে নেওয়া হয়েছে, অগ্নিবীণা থেকে নেওয়া হয়েছে। তার সঠিক উত্তর পাইছি ভাইয়া। হ্যাঁ, সঠিক উত্তর আমরা পাইছি, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে ভাইয়া, পেয়ে গেছি আমরা। এরপরে আসি, দেখো অগ্নিবীণা পাইছি, সঠিক উত্তর হচ্ছে আমার অগ্নিবীণা। ওকে, ভিখারিনী। হ্যাঁ, এখনো বলতেছে। পরে দেখি, পরে কি আছে? আসর জমাতে অদ্বিতীয় ভদ্রলোকটার নাম কি? আসর জমাতে অদ্বিতীয় এই ভদ্রলোক হচ্ছে অনুপমের বন্ধু। অনুপমের বন্ধু। বন্ধু কাজ করে কোথায়? কাজ করে হচ্ছে কানপুরে। কাজ করে কোথায়? কানপুরে। কাজ করে কানপুরে। এই লোকটা হচ্ছে রসিক টাইপের। কি ভাইয়া? এই লোকটা হচ্ছে রসিক টাইপের। এই লোকটা হচ্ছে রসিক টাইপের, পাশাপাশি আসর জমাতে অদ্বিতীয়। আসর জমায়। হ্যাঁ, আসর জমাতে অদ্বিতীয়। এ হচ্ছে অনুপমের বন্ধু, আসর জমাতে অদ্বিতীয়। বিয়ের খবরটা কে দিয়েছিল? এই ব্যক্তি দিয়েছিল। আর এই ব্যক্তির নাম হচ্ছে আমার হরিশ। এই ব্যক্তির নাম কি? হরিশ। হ্যাঁ, এই ব্যক্তির নাম হচ্ছে আমার হরিশ। তাহলে হরিশ কাজ করে কোথায়? কানপুরে। কাজ করে কিন্তু ঘুরতে আসছে কোথায়? কলকাতায়। ঘুরতে আসছে কোথায়? কলকাতায় আসছে। ওকে, পারতেছো তোমরা? ওকে ভাইয়া, হরিশ, উত্তর হরিশ। পরে দেখি ট বর্গীয়র পর কোন শব্দের মূর্ধন্য ব্যবহৃত হয়? অর্থাৎ ট বর্গ হয়েছে, ট বর্গের পরে কোন শব্দের মূর্ধন্য হয়েছে? ট বর্গ মানে কি? ট বর্গ মানে হচ্ছে ট, ঠ, ড, দহ হচ্ছে মূর্ধন্য। এই যে পাঁচটা, এই পাঁচটাকে বলা ট বর্গ বর্ণ। এই ট বর্গ বর্ণের মধ্যে কোনটি ব্যবহৃত হয়?
কণ্ঠ শব্দের মধ্যে ট ছিল, মূর্ধন্য হয়েছে, ঠিক আছে, এটা রাইট। ঘন্টার মধ্যে মূর্ধন্য হয়েছে ট বর্গের আগে, এটা রাইট। কণ্ঠ, এটাও রাইট, তার মানে সবগুলো রাইট, তার মানে সবগুলো রাইট। তাহলে সি নাম্বার সঠিক উত্তর, আমার সি নাম্বার সঠিক উত্তর হয়ে গেছে, সি নাম্বার আমার সঠিক উত্তর। তাহলে শেষ ভাই, হ্যাঁ, তাহলে ডি নাম্বার হয়ে গেছে উত্তর। ওকে, পরে দেখো, পরে উত্তর আসি। রত্ন থেকে রতন, রত্ন থেকে কি, রত্ন থেকে রতন বলা হয়েছে। রত্ন থেকে রতন হওয়ার ধ্বনি সূত্র কি, মানে সূত্রটা কিভাবে হয়েছে এটা তুমি মনে রাখবা সবসময়, একটু মনে রাখবা। এই সবসময় না, বাট বেশ সবসময় না হয়, বাট অধিকাংশ সময় এটা হয় এরকম যে যখন দেখবা যুক্ত বর্ণ, কি বর্ণ, যখন দেখবা যুক্ত বর্ণ কি হয়েছে, ভেঙে রাখা হয়েছে, ভেঙে। যুক্ত বর্ণ যখন কি হবে, ভেঙে যাবে, কি যাবে, ভেঙে যাবে। যুক্ত বর্ণ যখন কি যাবে, ভেঙে যাবে। যুক্ত বর্ণ যখন কি হবে, ভেঙে যাবে, তখন সেটা কি হবে, তখন সেটা হবে আমার জাস্ট এখানে দেওয়া আছে স্বরভক্তি, নাকি হচ্ছে হ্যাঁ স্বরভক্তি, নাকি হচ্ছে স্বরসংগতি, নাকি অবিশ্রুতি, নাকি অপিনিয়তি। অপিনিয়তি হবে না, অবিশ্রুতি হবে না, স্বরভক্তি না স্বরসংগতি হবে, স্বরসংগতি হবে না। বলো স্বরভক্তি, সরি ভক্তি না। হ্যাঁ দেখো আমাকে উত্তর বলো, দেখি উত্তর কি হবে। হ্যাঁ সব, একজন বলছে ডি নাম্বার, একজন বলছে বি নাম্বার। ভাইয়া রত্ন থেকে রতন, একটু খেয়াল করতে হবে। এখন যেখানে পেশটা লাগবে, যেখানে পেশটা লাগবে সেখানে হচ্ছে এখানে দেখো, রত্ন থেকে রতন মানে মাঝখান থেকে মাঝখানে আসছে। মধ্য সরগম যেটা আর কি, মধ্য সরগম আর এক নাম আছে স্বরভক্তির আর স্বরসংগতি। এই তো একদম স্বরসংগতি বলতেছে, এখানে বলতে স্বরসংগতি। স্বরসংগতি কেন হবে, দেখো উত্তরটা বলে দিচ্ছে এখানে, উত্তর সুন্দর মতো দেওয়া আছে এখানে। কেন এটা স্বরসংগতি হবে না, স্বরভক্তি হবে। স্বরভক্তি জিনিসটা হচ্ছে কি, স্বরভক্তি দ্যাট মিনস মধ্য সরাগম, মধ্যা মধ্যা সরাগম, সরাগম শেষ। মধ্য সরাগম মানে কি, মধ্য সরাগম আরেক নাম হচ্ছে স্বরভক্তি, শেষ। মধ্য সরাগম আরেক নাম হচ্ছে কি, স্বরভক্তি। স্বরভক্তি আরেক নাম হচ্ছে মধ্য সরাগম, শেষ। স্বরসংগতি হবে কেন, স্বরসংগতি কেন হবে? হ্যাঁ ওগুলো ক্লাস আরেকবার পড়াবো আমি, সমস্যা নেই, ওগুলো ক্লাস পড়াবো আর কি, এখন আলোচনা করতে বিশ্বাস করতে পারবো না ভাই আমি। যোগু আল্লাহকে কি পোড়া ছেঁকা দিয়েছিল, ওরে ছেঁকা দিয়েছিল রে, ছেঁকা, এটা ছেঁকা, কিন্তু ছেঁকা ওই ছেঁকা নাই, মানে ছেঁকা আর কি, ওই ছেঁকা আর কি। যোগু আল্লাহ দিকে কি ছেঁকা দিয়েছিল, যোগু কি খায়, যোগু মানে হচ্ছে ওই যে মাঝে মধ্যে তোমার হচ্ছে লাল পানি খায়, হলুদ পানি খায়, শুকনো পাতা খায়। বিস্তারিত ভাই, বিস্তারিত হচ্ছে ওইটাই যে মধ্য সরগম আরেক নাম হচ্ছে স্বরভক্তি, মধ্য সরগম আরেক নাম কি, স্বরভক্তি। মধ্য যেমন রত্ন ছিল, কি ছিল খেয়াল করো, রত্ন, র তো হচ্ছে কি ন, রত্ন ছিল, এখান থেকে কি হয়ে গেছে, রতন হয়েছে না, রতন হয়েছে। এখন দেখো তো রত্ন শব্দটা ভেঙে লিখলে কি হয়, র প্লাস কি অ প্লাস তো প্লাস কি ন হবে, কারণ কি যুক্ত বর্ণ আছে এখানে, মাঝখানে অ নাই। হ্যাঁ রত্ন, তাহলে কি অ পাইলাম, হ্যাঁ এটা পাইছি, কিন্তু এটা যখন ভেঙে লিখবো তখন কি হবে, তখন হবে র প্লাস ও প্লাস তো প্লাস ও প্লাস হচ্ছে কি ন। এখানে একটা অ আসে অতিরিক্ত, এখানে অ ছিল না, এখানে অ ছিল না, এখানে একটা অ আসছে, কোথায় আসছে, মাঝখানে আসছে, তার মানে মধ্য সরগম। আর মধ্য সরগম অপর নাম হচ্ছে স্বরভক্তি। এটা উত্তর কি, এটা উত্তর হচ্ছে কলকে পড়া। হ্যাঁ কলকে মানে হচ্ছে এই যে তামাক খায় না, কি বলে আমরা ছোট দেখতাম ছোটবেলায়, তামাক টানে, হুকা টানে না, ওই যে ছেঁকা লাগাই দিলে ওইটাকে কলকে করা বলে আর কি। উত্তর হচ্ছে ডি নাম্বারটা, উত্তর হচ্ছে আমার ডি নাম্বার। ওকে ভাই ঠিক আছে, পরবর্তী আসে দেখো, নিচের কোনটি বাংলা ভাষার যৌগিক যৌগিক স্বরধ্বনি, কোনটা বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি, অ অ আই আর এ। ওকে এটা বলো, নিচের কোনটি বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি, যৌগিক যৌগিক স্বরধ্বনি বলো। কলকে পড়া, ঠিক আছে হ্যাঁ, তাসফিয়া বলছে কলকে পড়া। নিচের কোনটি বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি কোনটা, অ একটা, ও একটা, আ একটা, নাকি অ একটা। দেখবা আই যেটা আছে, অ আছে। যৌগিক মানে কি, যৌগিক মানে হচ্ছে যেটা ভেঙে লেখা যায়, আলাদা করা যায়। অ একটা কি, ও একটা হচ্ছে আমার কি, অ একটা হচ্ছে আমার মৌলিক বর্ণ, ও একটা মৌলিক বর্ণ, আই আছে আর একটা কি এ আছে, এ মৌলিক বর্ণ, বাকি বাকি কোনটা, সি নাম্বারটা। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার সি নাম্বারটা, হ্যাঁ সি নাম্বার রাইট। এন্ড এটা কিভাবে হইলো ভাইয়া, প্রশ্ন হচ্ছে এটা কিভাবে হইলো। তুমি দেখবা মৌলিক স্বরবর্ণ কয়টা, 7টা, মৌলিক স্বরবর্ণ কয়টা, 7টা, তার মধ্যে এই 3টা আছে, এই যে এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, আর এখানে একটা, বাকি এটা নাই, এটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি আই। যেমন কি যাই বললাম, যাই বললাম না, যাই মধ্যে কি আছে, আই আছে, দেখছো আই আছে, এর যৌগিক, এই যে আই আছে এখানে, আই এটা হচ্ছে যৌগিক। অযোগ আই, এই তো গুড, সাবাস।
মূর্ধন্য শব্দ ব্যবহারের নিয়মে অধিসৎ শব্দটি কোন নিয়মে আয়তায় আসে? অধিসৎ, অধিসৎ রসিকার দেখছো এখানে রসিকার আছে, রসিকার তাহলে মূর্ধন্য হয়। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? ইকারান্ত উকারান্ত উপসর্গের পরে। মনে রাখবা, যেমন এটা তোমাকে এটা বাদ, এটা দেখাইলাম না, আমি উদাহরণ দিয়ে বুঝালে তার সহজ ভালো মতো বুঝতে পারবা। যেমন মনে করো আমি বলছি আবিষ্কার, খেয়াল করো, আবিষ্কার, আবিষ্কার আর হচ্ছে পুরস্কার, আবিষ্কার আর হচ্ছে কি পুরস্কার। এখন ভাইয়ারা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারো এটা এটা বাদ, এটা পরে তুমি কিছু বলবা না, এই প্রশ্ন তুমি বললে তুমি কিছু বুঝতে পারবা না। এটা খেয়াল করো, এটা খেয়াল করো, এটা খেয়াল করো। কি বলছি ভাইয়া? আমি বলছি পুরস্কার আর আবিষ্কার। আবিষ্কারের মধ্যে খেয়াল করো, আবিষ্কারের মধ্যে এখানে কি আছে? মূর্ধন্য ষ আছে। আর পুরস্কারের মধ্যে এখানে আছে দন্ত স। দুইটা বানানে সঠিক, দুইটা বানানে কি সঠিক, কিন্তু প্রশ্ন হয়েছে এখানে দন্ত স কেন আর এখানে মূর্ধন্য স কেন? যখন তুমি এটার উত্তর পেয়ে যাবা তখন এই প্রশ্ন পড়া লাগবে। এই প্রশ্ন মানে হচ্ছে ওইটা, এই প্রশ্ন মানে হচ্ছে ওইটা। ওকে, এখন খেয়াল করো, তাহলে পুরস্কার আর আবিষ্কারের মধ্যে তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে এখানে যখন দেখবা মূর্ধন্য স আছে, মূর্ধন্য স আগে যখন দেখবো রসিকার আছে, কি আছে? কোন দেখো কোন স এর আগে যদি দেখো রসিকার আছে, মানে এর আগের শব্দটাতে, এই আগের শব্দটাতে যদি রসিকার থেকে আগের শব্দটাতে, মানে আগেরটা আগে থাকলে হবে না, মানে জাস্ট এর আগেরটা, জাস্ট ইমিডিয়েট যেটা, ইমিডিয়েট সিনিয়র যেটা, ওইটা, হ্যাঁ ওইটার সাথে যখন থাকবে রসিকার বা রসুকার, তখন সেটা কি হবে? তখন সেই শটা হবে মূর্ধন্য স, সেই শটা কি হবে? মূর্ধন্য স। কিন্তু কিন্তু পুরস্কারের মধ্যে খেয়াল করো তো, পুরস্কারের মধ্যে এখানে দন্ত স হইছে, দন্ত সর পিছনে কারণ কি? কারণ হচ্ছে এর আগে যে র আছে, এই র এর সাথে রসিকারও নাই, রসুকারও নাই, দ্যাট মিনস এখানে দন্ত স হবে। আর একটু উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আরো ভালো মতো। যেমন বললাম তস্কর, কি বলছি? তস্কর, তস্কর মানে হচ্ছে চোর। এই তস্কর শব্দের মধ্যে কি হয়েছে? দন্ত স হয়েছে। কি হয়েছে? দন্ত স হয়েছে। দন্ত স এর পিছনে কারণটা কি? কারণ হচ্ছে এই স এর আগে কোনো কি নাই? রসিকার না, রসুকার নাই, যে কারণে এখানে দন্ত স হয়েছে। আবার বললাম পরিষ্কার, খেয়াল করো, পরিষ্কার আর পুরস্কারের মধ্যে তফাৎ আছে। পরিষ্কার, পরিষ্কারের মধ্যে দন্ত স, সরি মূর্ধন্য স হবে। পরিষ্কারের মধ্যে কি হবে? মূর্ধন্য স হবে। কারণ কি? কারণ হচ্ছে এই স এর আগে পরিষ্কার রসিকার আছে, বাট পুরস্কারের মধ্যে কোনো রসিকার নাই, রসের সাথে কি না রসিকার নাই, দন্ত স। ভাইয়ারা এসব কত সহজ। ওকে, তাহলে দেখি সঠিক উত্তর কি হবে। হ্যাঁ, সঠিক উত্তর সি নাম্বারটা। সঠিক উত্তর পাইছো ভাই, সি নাম্বারটা। ওকে, এরপর আসি, দেখো ইতি শব্দের সমার্থক শব্দ কোনটা? ইতি শব্দের সমার্থক শব্দ কোনটা? শেষ। ইতি তোমার দেখবা ছোটবেলা আমি দেখতাম, বাংলা সিনেমার কথা প্রচুর মনে পড়ে, আগে দেখতাম, আগে স্কুল কলেজে না গিয়ে বাংলা সিনেমা মান্নার ছবি বলো, উটার ছবি বলো, মানে গ্রামগঞ্জের মধ্যে যখন যাইতাম, স্কুলে যেতাম তখন একটা বাসা টিভি ছিল, মানে দোকান টিভি ছিল, স্কুলে না গিয়ে টিভি দেখতাম, বুঝছো? টিভি দেখতাম, মানে টিভি দেখতাম, আর ওখানে কি মান্নার গান লাগাইতো, ওখানে ডিপজলের গান লাগাই, ডিপজল ডায়লগ লাগতো, সাইফ খানের ও প্রিয় গান লাগাইতো। হ্যাঁ, পরে হচ্ছে এগুলো শুনতাম, এগুলো শুনে শুনে আবার চলে আসতাম, বলতাম ক্লাস করে চলে আসছি, ক্লাস করে চলে আসছি, বলো আজকে একটু দেরি হলো কেন? কইতাম যে আমার আজকে একটা এক্সট্রা ক্লাস বেশি করাইছি, বুঝছো? এক্সট্রা ক্লাস বেশি করাইছি। হ্যাঁ, এরকম ছিলাম আর কি। তো ওখান থেকে তো এই যে দেখে শিখতাম। তো এই যে দেখো ইতি বাংলা সিনেমায়, মনে করো বাংলা সিনেমার মধ্যে সাকিব খান অপু বিশ্বাসকে চিঠি দিছে। হ্যাঁ, অপু বিশ্বাস অনেক বড় লোক, চিঠি লেখছে ইতি তোমার ভালোবাসা, ইতি তোমার ভালোবাসা, মানে ইতি মানে শেষ, শেষে তোমার কি ভালোবাসা, ইতি 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 মানে শেষ, ইতি মানে হচ্ছে কি? ইতি মানে শেষ। ওকে ভাইয়া, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, শেষ, হ্যাঁ শেষ, ইতি মানে হচ্ছে শেষ, ইতি শেষ, ইতি ইতি শেষ। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ কয়টা? খাঁটি বাংলা মানে তো মানে জাস্ট বাংলা, কয়টা ভাইয়া? খাঁটি বাংলা উপসর্গ কয়টা? হ্যাঁ, উত্তর বলে ফেলছে, এক্সট্রা ক্লাস ছিল, বুঝছো? এক্সট্রা ক্লাস থাকে বা এটা বলে, হ্যাঁ উত্তর কি হবে? এটা খাঁটি বাংলা উপসর্গ কয়টা? হ্যাঁ, খাঁটি বাংলা উপসর্গ কয়টা ভাইয়া? হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে 21টা, উত্তর হচ্ছে আমার 21টা বাংলা উপসর্গ আর কি, ইতি মানে শেষ। ওকে, পরে আসি, দেখো অশ্ব, রথ, হস্তি, পদাতিক, চারটা, কয়টা? চারটা। অশ্ব, রথ, হস্তি আর পদাতিক, এই যে চারটাকে একসাথে বলো চতুরঙ্গ। কি বলা হয়? চতুরঙ্গ। অশ্ব, রথ, হস্তি, পদাতিক। অশ্ব, রথ, হস্তি, পদাতিক, এই চারটাকে একসাথে বলা হয় তোমার হচ্ছে হ্যাঁ চতুরঙ্গ। ঠিক আছে, চতুরঙ্গ। হ্যাঁ, পরে আসি, সত্যিই তো এটা আমি ভাবিনি। এই উক্তিটা কার? এই উক্তি হচ্ছে নেকলেসের।
কেমনে বুঝলাম? তোমার হচ্ছে দেখবা সত্যি তো এটা আমি ভাবিনি, দেখবা নেকলেস গল্পের কাহিনীটা হচ্ছে এরকম যে গরিব কিন্তু এর লালসা লোভ প্রত্যাশা অনেক বেশি। উনি প্রত্যাশা করে ওনার একটা কি স্বর্ণের হাড়ি থাকবে, হার থাকবে, এই হার নিয়ে যত কাহিনী সমস্যা হয়ে গেছে। সেজন্য উনি একবার ভাবছিল সত্যি তো এটা আমি ভাবিনি। হ্যাঁ ছোট, এটা হচ্ছে নেকলেস গল্পের মধ্যে আছে, নেকলেসের মধ্যে আছে, বুঝছো? ওকে ওকে, এরপর আসি ভাইয়ারা দেখেন, এরপর খেয়াল করেন নেকলেস পাইলাম। অপরের স্ত্রী দেখলে যে কাতর হয় এর সমাজ শব্দ কোনটা? অপরের স্ত্রী দেখে যে কি হয়, কাতর হয়, তাকে আমরা সমাজ শব্দ কোনটা ব্যবহার করতে পারি? অপরের স্ত্রী দেখলে, যেকে মানে অপরের সৌন্দর্য দেখ, স্ত্রী মানে সৌন্দর্য, স্ত্রী মানে কি? স্ত্রী মানে হচ্ছে সৌন্দর্য, সৌন্দর্য, স্ত্রী মানে কি? সৌন্দর্য। এখন এই সৌন্দর্য দেখে যে কাতর হয় তাকে বলা হয় পরাস্ত্রী কাতর। তা কি বলে? তাকে বলা হয় পরাস্ত্রী কাতর। হ্যাঁ, তাকে বলা হয় অপরের স্ত্রী দেখে যে কাতর হয় সেটা হচ্ছে পরাস্ত্রী কাতর, মানে অন্য স্ত্রী অন্য সুন্দর দেখতে পারে না, হিংসা হয়, হ্যাঁ হিংসা হয় এরকম আর কি। এই নাম্বারটা শুরু করতে হচ্ছে এই নাম্বার। পরে দেখি কি আছে, তানি বুঝি দুলার বাপ। তানি বুঝি কি? দুলার বাপ। জমিলা এই উক্তিটি কার সম্মুখে বলেছে? হ্যাঁ তানি বুঝি যখন জমিলাকে বিয়ে করতে গেছে মজিদ, তো মজিদ জমিলা মজিদকে দেখে এটা বলছিল যে তানি বুঝি কি? দুলার বাপ। শুরু করতে হচ্ছে মজিদ। আগে বলছিল বা কার সম্পর্কে বলছিল? মজিদ সম্পর্কে বলছিল, মানে উনি মনে করছে যে উনি যাকে বিয়ে করতে আসছে, অর্থাৎ খেয়াল করো জমিলা মনে করছে, জমিলা মনে করছে কি মজিদের ছেলে তাকে বিয়ে করতে আসছে, বুঝতে পারছো? মজিদের ছেলে তাকে বিয়ে করতে আসছে, কিন্তু মজিদ বিয়ে করতে আসছে। জমিলা এত ছোট ছিল, জমিলা মনে করেছিল যে ওনার ছেলে হয়তো কি করতে আসছে? বিয়ে করতে আসছে, বাট ওনার তো ছেলেই নাই, উনি বিয়ে করতে আসছে। সেজন্য বলছে আমি বুঝি দুলার বাপ। ওকে ঠিক আছে ভাই, পরে দেখি এরপরে কি আছে দেখি। এরপরে আমার আছে কি, এরপরে টর্পেডো শব্দ অর্থ কি? টর্পেডো হচ্ছে যে ডুবোজাহাজ, সাবমেরিনের মতো। ওই ডুবোজাহাজ থেকে যেটা নিক্ষেপ করা অস্ত্র, এটা হচ্ছে আমার এই যে এটা নিক্ষেপ করা হয় অস্ত্র, ডুবোজাহাজ থেকে যেটা করা হয় সেটা হচ্ছে আমার এটা। ওকে পরে আসি দেখি, কাপুরুষ বাঙালির কাছে যুদ্ধ বন্ধ হবে না, কে বলেছেন? সেটা ক্লেটন বলেছেন, ক্লেটন। ক্লেটন বলেছিলেন কাপুরুষের কাছে কি হবে? কাপুরুষ বাঙালির কাছে যুদ্ধ বন্ধ হবে না, মানে যুদ্ধ জয় করতেই হবে, সেজন্য পেরেছে আর কি, মানে মোস্তাক আঙ্কেল বলে। হ্যাঁ ক্লেটন। কে ভাইয়া? ক্লেটন। উত্তর হচ্ছে কি ক্লেটন বলছিল যে কাপুরুষ বাঙালির কাছে কি হবে না? যুদ্ধ পরাজয় হবে না। এরপর কি বলছে? সন্ধি ব্যাকরণে কোন অংশে আলোচনা হয়? সেটা ধ্বনি তত্ত্ব, যেটা আমি আগে ক্লাসে দেখাইছিলাম, একটু আগে দেখাইছিলাম আর কি। সন্ধি ব্যাকরণের কোন অংশে? ওকে, সঠিক উত্তর হচ্ছে ধ্বনি তত্ত্ব। সঠিক উত্তর কি ভাই? ধ্বনি তত্ত্ব। পরে দেখো খেয়াল করো, পরে হচ্ছে জয়ী নজরুল ইসলাম সঞ্চিতা উৎসর্গ করেছেন কাকে? কাকে করছিলেন ভাইয়া? কাকে করছিলেন? সঠিক উত্তর হচ্ছে এই যে কাকে করছিলেন, দেখো সঞ্চিতা, সঞ্চিতা কাজী নজরুল ইসলাম, সঞ্চিতা, সঞ্চিতা হচ্ছে কার? সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের। আর সঞ্চয়িতা, হ্যাঁ এটা পরীক্ষা আসছিল একবার, সঞ্চয়িতা, সঞ্চয়িতা, এই সঞ্চয়িতা, এই যে এটা সঞ্চয়িতা কোথায় আসছে ভাইয়া? সঞ্চয়িতা হচ্ছে কার? রবি ঠাকুরের। আর ভাইয়া রবি ঠাকুরের আসছে। এখন সঞ্চিতা হচ্ছে কার? কাজী নজরুল ইসলামের। আর সঞ্চয়িতা হচ্ছে রবি ঠাকুরের, এটা মনে রাখবা। তাহলে কাকে উৎসর্গ করছেন ভাইয়া? সঞ্চিতা হচ্ছে রবীন্দ্রনাথ উৎসর্গ করছেন। ওকে ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আসি। হ্যাঁ পরবর্তী প্রশ্ন হচ্ছে দিক যোগ অন্ত, দিগন্ত, দিক যোগ অন্ত, ক ক আছে ক, আমরা সমান সমান বলছিলাম 1 সমান সমান 3 বা 3 সমান সমান 1, মানে কি যে ক চ ট ত ব শিখছিলাম আমরা না? এগুলো শিখছিলাম। দিক সমান সমান অন্ত, দিক যোগ অন্ত, এই যে 3 সমান সমান 1, তার মানে কি গ আছে, গড় পরিবর্তে কি হবে? ক হবে। 3 সমান সমান 1, তাহলে সেই উত্তর করতে এই নাম্বারটা 3 সমান সমান 1। এরপর আসি, এরপরে দেখি কি আছে। হ্যাঁ দিক যোগ অন্ত। ওকে এরপর আছে কি, অপরাজিতা গল্প, মেয়েটির সঙ্গে কতজন মেয়ে ছিল? কতজন মেয়ে ছিল? 2 থেকে 3 জন, 3 থেকে 4 জন, 4 থেকে 5 জন, 5 থেকে 6 জন। অপরাজিতা গল্পের মধ্যে মানে কতজন মেয়ে ছিল? অপরাজিতা গল্পের মধ্যে মেয়ের সংখ্যা কতজন ছিল? ভাইরা বলো যে মেয়ের সংখ্যা কতজন ছিল? হ্যাঁ অপরাজিতা গল্পের মধ্যে যে ট্রেনে উঠছে মেয়ে, বাচ্চা টাচ্চা নিয়ে উঠছে অনেকগুলা, এদের সাথে চানাচুর চানামুট খেলছিল আর কি, মানে ওদের সাথে মেয়ের সংখ্যা কতজন ছিল? এই তো এই নাম্বারটা। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে 2 থেকে 3 জন, 2 থেকে 3 জন, 2 থেকে 3 জন। ওকে এরপর আসি দেখি পরে কি আছে। হ্যাঁ 2 থেকে 3 জন পাইছি। খালেক ব্যাপারীর সামনে বসে কথা বলতে অস্বস্তি বোধ করে কে? খালেক ব্যাপারীর সামনে বসে অস্বস্তি বোধ করে কে কথা বলতে? হ্যাঁ কে কে অস্বস্তি বোধ করে ভাইয়া? অস্বস্তি বোধ করে কে?
খালেক ব্যাপারীর সামনে কথা বলতে অস্বস্তি বোধ করে কে? সে হচ্ছে ধলামিয়া। ধলামিয়া কেন অস্বস্তি বোধ করে? কারণ হচ্ছে ধলামিয়া বোনের বাসা থাকে, ধলামিয়ার বোনের নাম হচ্ছে তানু বিবি। এই তানু বিবি তার মানে খালেক ব্যাপারীর বউ, হ্যাঁ, কারণ সে তার বাসা যায় না, ধলামিয়া তার এলাকায় যায় না, হ্যাঁ, এলাকায় না গিয়ে বোনের বাসা থাকে, বোনের বাসায় খায়, বড় বড় কথা বলতে পারে না, সেজন্য এই শরমে লজ্জায় সে কি করে? অস্বস্তি বোধ করে কথা বলতে। হ্যাঁ, তার সঠিক উত্তর ধলামিয়া। উত্তর হচ্ছে ধলামিয়া। উত্তর হচ্ছে আমার ধলামিয়া। ওকে, পরবর্তী প্রশ্ন আসবে, দেখো পরবর্তী প্রশ্ন কি আমার? পরবর্তী প্রশ্ন হচ্ছে এই যে ধলামিয়া। প্রত্যুৎপন্নমতি শব্দের অর্থ হচ্ছে উপস্থিত বুদ্ধি। সরি, প্রত্যুৎপন্নমতি উপস্থিত বা তৎক্ষণাৎ কর্তব্যস্থ করা বুদ্ধি, উপকারী করা। প্রত্যুৎপন্নমতি মানে হচ্ছে উপস্থিত বুদ্ধি আর কি, জাস্ট প্রত্যুৎপন্নমতি উপস্থিত বুদ্ধি। দেখি উত্তরটা কি আছে, উপস্থিত বা কর্তব্য স্থির করা বুদ্ধি, মানে জাস্ট তোমাকে বলছে, মানে উপস্থিত বক্তৃতা যেমন দেই না আমরা, তোমাকে বলছে একটা বক্তৃতা দাও, তোমাকে কোনো সিলেক্ট করে দিল না কোন বিষয়, বা আগে বলে দিল না, তারা এসব বলতে হবে তোমাকে, ওইটা হচ্ছে প্রত্যুৎপন্নমতি। প্রত্যুৎপন্নমতি। ওকে, মাম থেকে নাম, যে কি হয়েছে ভাই দেখো, মাম থেকে নাম, মাম ছিল, মাম ছিল, মাম থেকে কি হয়ে গেছে? নাম হয়ে গেছে। মাম দুইটা সেম বর্ণ, মানে সমবর্ণ, সমবর্ণ দুইটা সমবর্ণ না, দুটো থেকে যখন একটা চেঞ্জ হয়ে যায় তখন সেটাকে আমরা বলি বিষমী ভবন। সেটা আমরা কি বলি? সেটা আমাকে বলি, আমরা বলি বিষমী ভবন বলি। তাহলে বিষমী ভবন মানে কি? বিষমী ভবন মানে হচ্ছে জাস্ট কি হবে? একটা চেঞ্জ হবে, এটা কি হবে? একটা চেঞ্জ হবে, এটা কি হবে? চেঞ্জ হবে, এটা মানে চেঞ্জ হবে যখন দুইটা সেম বর্ণ থাকবে, সেম বর্ণ, দুটো থেকে যখন একটা চেঞ্জ হবে, যেমন কি আছে, দুইটা ম ছিল, এখানে একটা ন হয়ে গেছে, তার মানে এটাকে বিষমী ভবন। উত্তর হচ্ছে সি নাম্বারটা। উত্তর হচ্ছে সি নাম্বারটা, এই তো পারতেছো তোমরা। ওকে, নিচের কোনটি ভিন্ন শব্দ, ভিন্নাত্মক শব্দ কোনটা? আক্কা পাওয়া মানে কি? আক্কা পাওয়া মানে হচ্ছে মারা যাওয়া। কি যাওয়া? মারা যাওয়া। আক্কা পাওয়া মানে হচ্ছে মারা যাওয়া। জমে ধরা মানে হচ্ছে মারা যাওয়া। পটল তোলা মানে মারা যাওয়া। দুধের মাছে মানে হচ্ছে সুসময়ের বন্ধু। সুসময়ের বন্ধু মানে তোমার যখন সুখের সময়, আনন্দের সময়, তখন তোমার বন্ধু আছে, বা তোমার বিপদের সময় বন্ধু নাই, এটাকে বলে দুধের মাছি। কিন্তু আক্কা পাওয়া মারা যাওয়া, ধমে ধরা মারা যাওয়া, পটল তোলা মারা যাওয়া, কিন্তু দুধের মাছি হচ্ছে ভিন্ন অর্থ। তার সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা। সঠিক উত্তর হচ্ছে আমার কি? ডি নাম্বারটা। ওকে, পরে কি নিচে কোনটি ভিন্নার্থ শব্দ দেখছি? হ্যাঁ, ব্রাহ্মলিপির রূপ নয় কোনটা? ব্রাহ্মলিপির রূপ নয় কোনটা? দেখো, বাংলা লিপি যে ভাষা থেকে আসছে, বাংলা লিপি আসছে ভারতীয় লিপি থেকে। কি লিপি থেকে আসছে? ভারতীয় লিপি থেকে আসছে, লিপি থেকে আসছে। খেয়াল করো, খেয়াল করো ভাইয়া, বাংলা লিপি, লিপি মানে কি? লিপি মানে লেখার একটা অংশ আর কি। এই লিপি কোথা থেকে আসছে, অর্থাৎ বাংলা লিপি কোথেকে আসছে? বাংলা লিপি আসছে ভারতীয় লিপি থেকে আসছে। ভারতীয় লিপি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ব্রাহ্ম লিপি, যেটা এটা হচ্ছে কি? এটা হচ্ছে ব্রাহ্ম, হ্যাঁ ব্রাহ্ম লিপি, আর হচ্ছে খরিষ্ঠ বা খরিষ্ঠ, খরিষ্ঠ, খরিষ্ঠ লিপি। হ্যাঁ, এই ব্রাহ্ম লিপি আর অনেকগুলো শাখা আছে, তিনটা শাখা, তিনটা। একটা হচ্ছে কি? একটা হচ্ছে সারদা, একটা হচ্ছে সারদা, একটা হচ্ছে নাগর, একটা হচ্ছে নাগর, আর একটা হচ্ছে কুটিল, একটা কি? আর হচ্ছে কুটিল, আর একটা কি? কুটিল। এখন প্রশ্ন আসতে পারে ভাই, ব্রাহ্ম লিপি মানে কি আর খরিষ্ঠ লিপি মানে কি? ব্রাহ্ম লিপি মানে কি, খরিষ্ঠ লিপি মানে কি? প্রশ্ন আসতে পারে না? আসতে পারে, তো অবশ্যই আসতে পারে। ব্রাহ্ম লিপি মানে হচ্ছে যে লেখাগুলো ডান দিক থেকে লেখা হয়, অর্থাৎ ডান দিক থেকে শুরু, বাম দিক থেকে শুরু হয়। যেটা কোন দিক থেকে শুরু হয়? বাম দিক থেকে শুরু, বাম দিক থেকে শুরু। যেমন কি? যেমন আমরা বাংলা লেখা শুরু করছি কোন দিক থেকে? বাংলাদেশ বাম দিক থেকে না, বাংলা লেখা শুরু করে এই দিক থেকে শুরু হয় না? যেমন ব্রাহ্ম লিপি কোন দিক থেকে শুরু হয়েছে? আগে বাম, বাম দিক থেকে শুরু হয়েছে। আবার হিন্দি লেখাও কি বাম দিক থেকে শুরু হয়। কিন্তু 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 তোমার হচ্ছে আরবি লেখা যেটা আছে, আরবি, হ্যাঁ আরবি যে লেখা আছে, আরবি, উর্দু, ফার্সি, এগুলো হচ্ছে এই দিক থেকে লেখা, ডান দিক থেকে শুরু হয়। যেমন আমি বললাম আলহামদু, মনে করো আমি বললাম আলহামদু, আলহামদুলিল্লাহ বলছি, মনে করো আলহামদুলিল্লাহ বলছি, বুঝছো? কোন দিক থেকে শুরু হয়েছে? বা ডান দিক থেকে শুরু হয়েছে। ফার্সি কোন দিক থেকে শুরু হবে? যখন ফার্সি বলছিলাম আরে আল্লাহ শামস, এরকম বললাম, হ্যাঁ ফার্সি বললাম বা উর্দু বললাম, এগুলো কোন দিক থেকে শুরু হবে? এদিক থেকে শুরু হবে। তাহলে এগুলো হচ্ছে কোন দিক? এগুলো হচ্ছে ডান দিক থেকে শুরু হয়। ডান দিক থেকে খরিষ্ঠ লিপি, বাম দিকে শুরু হয়েছে ব্রাহ্ম লিপি। এই তো গুড। তাহলে সঠিক উত্তর কোনটা? সারদা, নাগর, কুটিল। সারদা আছে, নাগর আছে, কুটিল আছে, বাট সাগর নাই। সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। সাগর নাই, সঠিক উত্তর সি নাম্বারটা। সাগর হচ্ছে ভুল। ওকে, কোন ভাষা থেকে বাংলা ভাষা জন্ম? সে হচ্ছে বঙ্গকামরূপী। বাংলা ভাষার মা বলা হয় কি? বাংলা ভাষার মা বলা হয় কাকে? বঙ্গকামরূপীকে। বঙ্গকামরূপী বাংলা ভাষা আসছে। আর বাংলা ভাষার বোন হচ্ছে উড়িষ্যা, আর হচ্ছে অসমীয়া ভাষা। ওকে, কোন শব্দটি বানান শুদ্ধ? সেটা হচ্ছে কি? ইংরেজি বানানটা ভুল, কারণ ইংরেজি শব্দের রসিকার হয়, সুদ বানানটা রসিকার হবে, ফেব্রুয়ারি বানান দীর্ঘার হচ্ছে রসিকার হবে, এখানে ছাতি বানানটা তদ্ভব শব্দ রসিকার হবে,
এই প্রতিযোগী বানানটা রাইট, কারণ দীর্ঘ ঠিক আছে, এটা ঠিক আছে, সি নাম্বারটা উত্তর, ডি নাম্বারটা সরি উত্তর হচ্ছে ডি নাম্বারটা, প্রতিযোগী বানানটা ঠিক আছে, বাট প্রতিযোগিতা হলে রসিকতা হয়ে যেত, কারণ প্রতিযোগিতা হইতো তখন কি হতো, রসিকতা হয়ে যেত আর কি। ওকে ঠিক আছে ভাইরা, বলো বুঝতে পারছো। পরে আসি, নিচে কোনটি ভিন্নার্থক শব্দ? গোফ খেজুরে, শুয়ে শুয়ে লেজ নাড়া, দুই নৌকায় পা দেওয়া, কুম্ভকর্ণে নিদ্রা। গোফ খেজুরে মানে হচ্ছে অলস, কি অলস, গোফ খেজুরে মানে হচ্ছে অলস, শুয়ে শুয়ে লেজ নাড়া এটা হচ্ছে অলস, এটা কি এটাও অলস। কুম্ভকর্ণের ঘুম, অনেক বড় ঘুম দেয় আর ওঠে না, এটাও অলস, এটাও কি অলস। ভাই দুই নৌকা বিপদে পা দেওয়া মানে হচ্ছে বিপদে পড়া, বিপদে পড়া, তাহলে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। কোনটা ভিন্নার্থক শব্দ সেটা হচ্ছে সি নাম্বার, কোনটা ভিন্নার্থক শব্দ সেটা হচ্ছে সি নাম্বারটা। পারছো ভাইয়া? ওই তো গুড, আলহামদুলিল্লাহ তোমরা পারতেছো। ওকে ওকে ঠিক আছে ভাইয়া, পরে আসি দেখি, পরে শেষ আর নাই। তো ভাইয়া তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর নাই, এখানে শেষ হয়ে গিয়েছে ভাইয়া, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা ক্লাসে ছিলা, তোমাদের সবাইকে ধন্যবাদ, জাস্ট ধন্যবাদ। তোমার হচ্ছে সরি, তোমাদেরকে থ্যাংক ইউ দেই, থ্যাংক ইউ, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। তোমাদের সবার জন্য দোয়া রইলো, দোয়া থাকবে, কারণ তোমরা সব বন্ধু ছিলাই ক্লাসের মধ্যে। আমরা একবার সবগুলো জিনিস একবার ভেঙে ভেঙে আলোচনা করছি। আমি আশা করি প্রত্যেকটা বিষয় তোমার কাছে ক্লিয়ার হয়েছে, এবং পরবর্তী ক্লাসের মধ্যে আরো ক্লিয়ার করার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের ক্লাসটা কেমন সবাই একটু জানাবো কমেন্ট করে কষ্ট করে। হ্যাঁ, ক্লাসের 2 নৌকায় পা ধরা দিয়ে দিচ্ছি, 2 নৌকায় পা দিবে তখন সমস্যা পড়ে যাবো আর কি। তো আজকে ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। আমি অনেকক্ষণ 1 ঘন্টা প্লাস সময় ছিলাম তোমাদের সাথে। তো আশা করি ক্লাসের সম্পূর্ণ মতো বুঝে ফেলেছো। আর আমাদের সেকেন্ড টাইম একটা পেজ চালু হয়েছে, তোমরা যারা সেকেন্ড টাইম আমাদের সাথে যুক্ত হতে চাও, যুক্ত হতে পারবা, আমাদের পেজে নক করবা, তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য ভালোবাসা রইলো, মহব্বত রইলো, দোয়া রইলো। হ্যাঁ, ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।